অর্গানিকটা এটা ফিজিক্যালটা তাড়াতাড়ি হয়ে যাবে, ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা শুরু করি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সোহম কেমন পুজো কাটালে? সোহম দেখতে পাচ্ছ? তুমি চলে আসো না, এখানটা চলে আসো না টুক করে, অত দূর থেকে কেন দেখবে? অরিন যখন আসবে তখন মোটামুটি হাফ ক্লাস হয়ে যাবে। দেখতে পাচ্ছ? দেখতে সুন্দর হয়ে গেছে না? দেখতে সুন্দর হয়ে গেছে না? তাই না? অরিন লুকিং গুড। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আবার বই বলো, বই আবার ক্লাস 11 বই লাগে, যখন দরকার পড়বে দেখবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি NaCl দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ সিলভার নাইট্রেট দিয়ে দিয়েছি। প্র্যাকটিক্যালটা করেছো তোমরা, ক্লাস 10 করেছো। সঙ্গে সঙ্গে কি করবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাবে, আর তো তৈরি হবে NaNO3, যেটা কিনা ওয়াটার সলিউবল, তুমি দেখতে পাবে না। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমার দিতে দেরি আছে, মানে যে টাইমের মধ্যে তুমি সিলভার নাইট্রেট মিশাবে ঠিক সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে AgCl এর প্রেসিপিটেট করবে। এবং তুমি কখনোই এই সিলভার নাইট্রেটের থেকে AgCl বা এইটা থেকে উল্টো রিয়াকশনটা পারবে না, মানে উল্টো পথে যেতে পারবে না। সেজন্য দেখো এটা একদিকে রিয়াকশন। আবার যদি হাইড্রোজেন আর ক্লোরিন নিই, এই দুটোকে যদি সানলাইটের প্রেজেন্সে রেখে দিই, সানলাইট বা আল্ট্রাভায়োলেট লাইট বা লাইটের প্রেজেন্সে রেখে দিই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে এটার থেকে তৈরি হতে HCl, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তার মানে এই রিয়াকশনটা তুমি বুঝতেই পারবে না যে রিয়াকশনটা আদপে হচ্ছে কি না হচ্ছে, এটা তোমরা বুঝতেই পারবে না, এত স্লো হয়। আবার কিছু কিছু রিয়াকশন আছে, যেমন এক্সাম্পল দিই, এটা একটু রেট, মানে রেট নিয়ে একটু ব্যাপারটা বলতে হবে। ধরো ক্যালসিয়াম কার্বনেট, একে আমি একটা ওপেন এরকম কন্টেনার নিয়েছি, ওপেন একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আমি হিট করছি। এই দেখতে পাচ্ছ খুব সহজ চ্যাপ্টার, আয়নিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হলো সহজতম চ্যাপ্টার, কিছু নাই এতে। এই ক্যালসিয়াম কার্বনেটকে দিয়ে, হ্যাঁ ওই যে তোমরা বড় হয়েছো সেই জন্য, একটু বড় হয়েছে তো বাড়ছে হাত। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট করি, তুমি ছোটবেলা থেকে পড়ে এসছো, প্রচুর অঙ্কও করেছো এর থেকে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এই জিনিসটা তৈরি হয়। এবার এখানে একটা গল্প আছে, গল্পটা একটুখানি বলি। গল্পটা হলো, ধরো তুমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে রিয়াকশনটা শুরু করেছিলে, হিট করতে শুরু করেছো। তুমি খানিকক্ষণ পরে যখন দেখবে রিয়াকশনটা চলছে, যখনই তুমি হিট করছো, তুমি দেখবে এর ওজন, মানে ক্যালসিয়াম কার্বনেটের ওজন আস্তে আস্তে কমছে। খানিকক্ষণ পরে এবার দেখবে আলটিমেট যখন রিয়াকশনটা শেষ হয়ে যাবে, মানে আর কোনো ক্যালসিয়াম কার্বনেট নেই, তখন দেখবে একটু হোয়াইট সাপ্লিমেন্ট পড়ে আছে, যেটা হলো ক্যালসিয়াম অক্সাইড, যার মলিকিউলার ওয়েট হলো 56, আর এদিকে কার্বন ডাই অক্সাইড যেটা উড়ে চলে গেছে। সুতরাং দেখো ল অফ মাস, যেটা মানে ল অফ মাস বলবো না, মানে তোমার যে মাস কনজারভেশন অফ ল কে ওরা মেনটেন করছে। কিন্তু এই একই রিয়াকশনটা হবে না, ওখানে শেষ হয়ে গেল, কেন আর ক্যালসিয়াম কার্বনেট নেই। সুতরাং রিয়াকশনটা যখন প্রথমে নিয়েছিলে 100 গ্রাম, খানিকক্ষণ পরে রিয়াকশনটা হতে হতে দেখলে এটা 0 হয়ে গেল, এটা হচ্ছে 56 গ্রাম, আর 44 গ্রাম তো তুমি আর খুঁজে পাবে না, ও তো উড়ে বেরিয়ে চলে গেছে। তার মানে রিয়াকশনটা হয়ে গেলে তুমি দেখবে, কি করে বুঝবে রিয়াকশনটা হয়ে গেছে? তুমি যতই হিট করো না কেন, দেখবে রিয়াকশনটা আর কোনো চেঞ্জ হচ্ছে না, মাসের চেঞ্জ হচ্ছে না। But mind it, this is when it is in open system. Open system মানে কি? এই যে দেখো একটা ছবি আঁকছিলাম, এরকম একটা কন্টেনার নিয়েছো, কন্টেনার নিয়ে এখানে তুমি হিট করছিলে, এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড উঠে বেরিয়ে চলে গেল, আর পড়ে রইল ক্যালসিয়াম অক্সাইড। এই যে রিয়াকশনটা বললাম, বা আগে আরো যে দুটো রিয়াকশনের এক্সাম্পল দিলাম, এই সবকটা
রিয়াকশন হলো ওয়ান ওয়ে রিয়াকশন, তার মানে এইগুলো সব ফরওয়ার্ড রিয়াকশন, এর কোনো ব্যাকওয়ার্ড রিয়াকশন হয় না। পৃথিবীতে যা কিছু, কি বলো? হ্যাঁ, গেট লাগিয়ে দিয়েছো? লাগিয়ে দাওনি? তালা দিয়েছো তো? দেখ বাবা, তোমার সাইকেলে তালা দিয়েছো তো? ঠিক আছে, এখন হবে না, দুটো বলছিস বাইরে আছে। আচ্ছা, 56 নাম্বার এইটা দেখো, সানের থেকে যে লাইট আসছে, যে লাইট আসছে সানের থেকে, অশ্বব্রত, যে লাইট আসছে সেই লাইট কি আসছে আমাদের সান থেকে, কি আসছে বাবু? আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। না, আমাদের কাছে যেটা এসে পৌঁছাচ্ছে সেটা তো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন না বাবু, সেটা তো একটা লাইট আসছে। তা এই লাইটের এনার্জিটাকে আমরা মেজার করব কি করে? জানা আছে তোমার? কি কি আছে একটু দেখি, পুজোর পরে একটুখানি পড়াশোনা ধরি কেমন আছে। তো অনেকেই জয়েন করেনি। অনিক বিক্রম কোথায় গেল? অনিক বিক্রম, দেবাঙ্গ নাকি শরীর খারাপ হয়েছে? রাজবীর, হ্যাঁ স্যার। কি করে কি তার এনার্জিটা আমরা মেজার করব কি করে? ফোটনের এনার্জিটা মেজার করব কি করে? না, তুমি কি কিছু ডিভাইস নেই, মানুষ ডিভাইসের সৃষ্টি করেছে, তার মানে বেসিক কনসেপ্টটা তোমার মাথায় আছে। কি স্যার কি ব্রাইটনেস। এর এনার্জি কি? না, ব্রাইটনেস তো আছে, ধরো অত তুমি জানো না। তুমি একটা প্রিজম যদি পাও, তুমি যদি একটা প্রিজম পাও, তাহলেই তুমি তার এনার্জি কতটা বের করে নিতে পারবে কমন সেন্স দিয়ে, পার ইউনিট এরিয়ায় কতটা পড়ছে। কেন? একটা প্রিজমের মধ্যে দিয়ে যে লাইটটা আসছে, তুমি বুঝতেই পারছো যে সানের থেকে যে লাইটটা আসছে তোমার কাছে এসে পৌঁছাতে তার দরকার নেই। তোমার কাছে যে সানের লাইটটা এসে পৌঁছাচ্ছে, সেই লাইটটা হলো সাদা, তুমি তো তার কোনো কালার দেখতে পাচ্ছ না, সাদা। সাদা লাইট মানে কোনো ভিজিবল লাইটটা তোমার কাছে এসে পৌঁছাচ্ছে। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত হয় বাবু? 800 ন্যানোমিটার। কেননা আমাদের ভিজিবল ওয়েভলেন্থ হলো 400 টু 800 ন্যানোমিটার। 800 ন্যানোমিটার যদি তার ভিজিবল লেন্থ হয়, তাহলে লাইটের লেন্থ হয়, তাহলে আমরা জানি E ইকুয়ালস টু এইচ নিউ, মানে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে এক একটা ওয়েভলেন্থের যে লাইট আসছে 800 দিলে তুমি তার এনার্জি পেয়ে যাবে। এবার ধরো তুমি এই যে ফোটন গুলো, আমি ধরে নিচ্ছি পার ইউনিট একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে, তুমি যদি তার ক্রস সেকশনাল এরিয়াটা জানো, ধরো এরকম একটা ক্রস সেকশনাল এরিয়া, তার যদি স্কোয়ার ফুট মানে তার যে টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা যদি তোমার কাছে জানা থাকে, মানে এই যে একটা 1 সেন্টিমিটার, একটা এক স্কোয়ার সেন্টিমিটারের যদি একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে লাইট পড়ছে, এইখানে শুধু একটা তোমার কাছে জানা যাবে না যে এতে হাউ মেনি নাম্বারস অফ ফোটন পড়ছে। সেটা যদি তুমি বার করতে পারো, তাহলে কত এনার্জি আছে তুমি বের করে দিতে পারবে, তাই না? কেন একটা ফোটনের এনার্জি এই, আর তার এই ক্রস সেকশনের এর মধ্যে কতগুলো ফোটন পড়ছে সেটা যদি বের করে নিতে পারো, একটা কমন সেন্স অ্যাপ্লাই করো। এতে যদি অ্যাভোগাড্রো নাম্বার পড়ে, তার মানে একে তুমি যদি 6.023 10⁻23 দিয়ে করো, অবশ্যই পড়বে। ইনটু এন, মানে ব্যাপারটা হলো ইনটু এ ইনটু এন, মানে এই অ্যামাউন্টের এনার্জি আমাদের এখানে পড়ছে। শুধু এনটা আমাদের কাছে আননোন, এই এন মানে হলো নাম্বারস অফ কতগুলো অ্যাভোগাড্রো নাম্বার পড়ছে। বুঝতে পেরেছো? এটা পার ইউনিট স্কয়ার ফুটের এরিয়া কতগুলো পড়ছে সেটা আমরা বের করে নিতে পারি। 1 মিনিট ওয়েট করো, কেননা এইগুলো বেসিক জানতে হয়। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, সানলাইটের থেকে যা আসে সেটা ফরওয়ার্ড রিয়াকশন হয়, মানে সেটা ব্যাকে আর যায় না। কিন্তু আমরা তাহলে এই ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি? ইকুইলিব্রিয়াম কথাটা নিয়ে এবার এমন একটু পড়াশোনা করতে হবে যে, ধরো এই যে বললাম একটা কন্টেনার, এর মধ্যে আমি যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে ওপেন সিস্টেমে হিট করি, তাহলে দেখবো একসময় টোটাল ক্যালসিয়াম কার্বনেট ফুরিয়ে গেছে। কিন্তু এটাকে যদি আমরা ক্লোজ সিস্টেমের মধ্যে হিট করি, তাহলে দেখবো যে এই যে ক্যালসিয়াম কার্বনেটটাকে হিট করছি, দেখবো একটা টাইমের পরে এই ক্যালসিয়াম কার্বনেটের ওয়েট আর কমছে না। কোনো ক্যালসিয়াম কার্বনেটের ওয়েট আর কমছে না। মানে তুমি ধরো প্রথমে স্টার্ট করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শুরু করলে,
খানিকক্ষণ তুমি হিট করছো, হিট করতে করতে এক সময় দেখবে ধরো এটা 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এখানে রয়ে যাচ্ছে, তুমি কোনো মতেই এই ক্যালসিয়াম কার্বনেট 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আর ওখান থেকে অমিট করতে পারছো না। তাহলে এখন প্রশ্ন আসলো কেন এই 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে কেন আমরা এখান থেকে অমিট করতে পারছি না? তার কারণটা হলো যে এই যে ক্যালসিয়াম কার্বনেট যে ডিসোসিয়েট করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছিল, এই কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আবার নিজেদের মধ্যে অ্যাসোসিয়েট হয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি, একদিকে রিয়াকশনটার একদিকে ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট করছে, করে যে দুটো রিয়াক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট তৈরি করছে, এখানে আবার এই প্রোডাক্ট গুলোই নিজেদের মধ্যে রিয়াক্ট করে আবার রিয়াক্ট্যান্ট তৈরি করে দিচ্ছে। এবার ব্যাপারটা হলো তাহলে ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি? ইকুইলিব্রিয়াম কথাটার মানে হলো যে এখানে যদি 1 সেকেন্ডে 100 খানা ক্যালসিয়াম মলিকিউল ভেঙে যায়, নট 100 গ্রাম, I'm telling, if in 1 second 100 numbers of calcium carbonate molecule dissociate to form calcium oxide and carbon dioxide, then at a time এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে ওই সেকেন্ডেই 100 খানা ক্যালসিয়াম কার্বনেট মলিকিউল তৈরি করবে। তার মানে যে রেটে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল যখন ভেঙে প্রোডাক্ট তৈরি করে, আবার যদি সেই রেটেই প্রোডাক্ট গুলো ভেঙে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে, তখন সেই রিঅ্যাকশনটাকে আমরা বলবো রিঅ্যাকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট। তার মানে ইকুইলিব্রিয়াম কোনো আহামরি জিনিস না, ইকুইলিব্রিয়াম মানে হলো একটা রিঅ্যাকশনের স্টেট বোঝায়, একটা রিঅ্যাকশনের স্টেট বোঝায়, যে স্টেটটা দিয়ে আমরা বলতে পারি আমার অরিজিনাল করে তখন ইকুইলিব্রিয়াম। বলছি ইকুইলিব্রিয়াম মানে কি, কোনো একটা নির্দিষ্ট বা পার্টিকুলার সেকেন্ডে যে রেটে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়, সেই আগে বুঝে নাও তারপর আবার রিপিট করবো, বলে দেবো জিনিসটা। যে রেটে কোনো একটা পার্টিকুলার টাইমে বা টাইম ইন্টারভেলে যে রেটে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়, যদি সেই রেটে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট গুলো অ্যাসোসিয়েট হয়ে আবার রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে, তখন আমরা তাকে বলবো ইকুইলিব্রিয়াম। তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট and backward reaction rate when is in equilibrium, তখন আমরা তাকে বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তার মানে আবার রিপিট করছি, ধরো 1 সেকেন্ডে 100 খানা ক্যালসিয়াম কার্বনেট মলিকিউল ডিসোসিয়েট করেছে, ডিসোসিয়েট করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। যদি সেই পার্টিকুলার সেকেন্ডে ওই যে ডিসোসিয়েটেড ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মলিকিউল আবার নিজেদের মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, তখন আমরা বলবো রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এবার আমার একটা প্রশ্ন আছে, কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে কোন স্টেটে? অ্যান্সার আমি অপশন দিয়ে দিচ্ছি, when reaction will start, when reaction will near to finished, when react at the middle, or at any time, middle না, at any time। আমি কি বললাম, কোন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে কখন? এই ইকুইলিব্রিয়াম কি জিনিসটা বোঝা গেছে? তারপর বলছি, ইকুইলিব্রিয়াম ব্যাপারটা হলো, ধরো এখানে 100 খানা ক্যালসিয়াম কার্বনেট মলিকিউল আছে, এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। যে রেটে মানে ধরো 1 সেকেন্ডে 10 খানা ক্যালসিয়াম কার্বনেট মলিকিউল ভেঙে গেল, ভেঙে গিয়ে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। যদি ওই একই সেকেন্ডে আর ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড অ্যাসোসিয়েটেড হয়ে আবার আনরিঅ্যাক্টেড ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, তখন আমরা তাকে বলবো ইকুইলিব্রিয়াম। তার মানে যতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভেঙে প্রোডাক্ট তৈরি করবে, ঠিক ততগুলোই প্রোডাক্ট ভেঙে যদি রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে, হ্যাঁ রেটটা, সেই জন্য রেট ওয়ার্ডটা ইউজ করছি। বলো, হ্যাঁ সেই জন্যই তো বললাম
রেট, স্পিড মানে তো এখানে রেট, বুঝতে পেরেছো? হ্যাঁ সেই তো, আসবো আসবো আসবো, অনেক বাকি আছে তো, শুরু বাবু। আচ্ছা এবার আমার প্রশ্নটা বোঝো, এবার আমার প্রশ্নটা বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে। তার মানে যে রেটে রিঅ্যাক্ট্যান্ট ভেঙে প্রোডাক্ট তৈরি করবে, সেই রেটে প্রোডাক্ট অ্যাসোসিয়েট হয়ে যদি রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে, তখন আমরা তাকে বলবো ইকুইলিব্রিয়াম আছে। তার মানে রেট অফ ডিসোসিয়েশন when equals to rate of association, এটা যদি হয় তখন আমরা তাকে বলবো ইকুইলিব্রিয়াম আছে। এবার আমার প্রশ্নটা যেটা বলেছিলাম, কোন একটা রিঅ্যাকশন কখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, তিনটে অপশন। ফার্স্ট অপশন when reaction will start, সেকেন্ড অপশন when reaction in any time, আর থার্ড অপশন হলো at মানে শেষ, মানে try to when finish the reactant molecule, কখন? বলো, ময়ূক বলো, অশোকদত্ত বলো। রিয়াকশন চলার সময়। আচ্ছা শুনলাম, দাঁড়াও আগে ওরটা শুনলাম। ও বলেছে রিয়াকশন চলার সময়। ইকুইলিব্রিয়াম কখন অ্যাটেন্ড করবে, যখন রিয়াকশনটা স্টার্ট হলো, না রিয়াকশনটা চলার মধ্যে, নাকি রিয়াকশনটা যখন শেষ হয়ে যাচ্ছে? এই তিনটে অপশন। আচ্ছা রাজবীরের কি মনে হচ্ছে? স্যার ওই রিয়াকশনটা যখন চলছে। আচ্ছা ওই মেয়েটার যেন নাম কি, শুনছি তোমাদেরটা শুনছি। আমাদের সমাদ্রিতা কি বলছে? এরা জয়েন করলো না কেন আজকে? প্রেরণা, অঙ্কিত, না অঙ্কিত না তো কঙ্কন, না অনিক, অনিক আসছে, এখনো আসছে, এখন তো জয়েন করেনি, এখনো আসছে। আচ্ছা হ্যাঁ বলো, তুমি বলো। এন্ডে, এনি টাইম, তোমার এন্ড, তোমার না দেখছো না, তুমি বলো, তুমি বুঝলে তুমি এখনই বলতে পারবে। সেটা কোন টাইমে? হ্যাঁ সেটা কোন টাইমে, রিয়াকশন যখন শুরু হচ্ছে, না রিয়াকশন যখন শেষের দিকে, না তার যে কোনো সময়, মানে ওর মাঝামাঝি যে কোনো সময়? আচ্ছা তুমি বলো কেন শুরুর দিকে বললে? না আমি শুরুর দিকে ওয়ার্ডটা কিন্তু বলিনি, স্পেসিফিক আমি বলেছি তিনটে অপশন, খুব ভালো করে শোনো। আমি বলেছি when reaction will start, মানে যখনই রিয়াকশনটা শুরু হলো তখনই। সেকেন্ড অপশন বলেছি এনি টাইম when the reaction is going on, মানে রিয়াকশন চলতে চলতে যে কোনো সময়। আর থার্ড অপশনটা বলেছি শেষের টাইমে। স্পেসিফিক জিনিসগুলো বোঝো। বলো বলো বলো, তোমার যেটা মনে হচ্ছে তুমি বলো না। আচ্ছা অ্যান্সারটা হবে এনি টাইম। তার কেন দেখো, কারণটা আশা করি বোঝা যাচ্ছে। তার কারণ হলো যখনই রিয়াকশনটা শুরু হবে, তখন যদি প্রোডাক্ট তৈরি, তো সবে প্রোডাক্ট তৈরি হয়েছে, তা প্রোডাক্ট তৈরি হবে, তারপরে তাদের মধ্যে আরে হ্যাঁ রিয়াকশনটা যখন শুরু হলো, তখন রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে না। তার কারণ আগে রিয়াক্টর থেকে ভেঙে প্রোডাক্ট তৈরি না হলে সেই প্রোডাক্ট গুলো অ্যাসোসিয়েটেড হবে কি করে, বুঝতে পেরেছো? সুতরাং তোমার অপশনটা ভুল। আগে তো রিয়াক্টর, না কখনো না, আগে রিয়াক্ট্যান্ট গুলো ভেঙে প্রোডাক্ট তৈরি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার কারণ হলো যখন রিয়াক্ট্যান্ট গুলো ভেঙে প্রোডাক্ট প্রথমেই তৈরি হবে, তখন তো তাদের নিজেদের মধ্যে আবার অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য একটু কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি লাগবে। তৈরি হলো, এবার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট না তৈরি করে তাদের মধ্যে প্রোডাক্ট তৈরি হবে কি করে? ধরো এই ঘরে কখনো হবে না, এই ঘরের মধ্যে কার অক্সিজেন রয়েছে, আর এই ঘরের মধ্যে নাইট্রোজেন রয়েছে, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে এই ঘরটা তো ব্রাউন গ্যাসে ভর্তি হয়ে যেত, হচ্ছে না কেন? হিট বা একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি লেভেলে যেতে হবে, তাদের কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে যেতে হবে আফটার। হ্যাঁ অবশ্যই, বুঝতে পেরেছো? তার মানে তাদের একটা সার্টেন কনসেন্ট্রেশনে যেতে হবে, সার্টেন এনার্জি লেভেলে যেতে হবে আফটার দ্যাট দে উইল রিঅ্যাক্ট।
সুতরাং রিয়াকশনটা থেকে যখন প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টগুলো তৈরি হওয়ার পরে তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কলিশন না হয়, কলিশন না হলে প্রোডাক্ট আবার নিজেদের মধ্যে রিয়াক্ট করে তারা আবার প্রোডাক্ট তৈরি করতে পারবে না। তার মানে এই দুটো যখন এই রিয়াকশনটা যখন ভেঙে এইটা তৈরি করলো, তখন এই রিয়াকশনটার জন্য, ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেটের জন্য এই দুটো কিন্তু রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করবে, তাই তো? তাহলে এই রিয়াক্ট্যান্ট গুলো নিজেদের মধ্যে কোলাইড করবার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট তৈরি হতে হবে। এই ঘরে যদি 30 জন একসঙ্গে থাকে, যত সহজে কলিশন হবে, আর যদি দুজন একসঙ্গে থাকে তাহলে কলিশনের প্রবাবিলিটি কোন ক্ষেত্রে বেশি? তার মানে তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট তৈরি না হয়, তাহলে তাদের মধ্যে কলিশন হওয়ার টেন্ডেন্সি কমে যায়, বুঝতে পেরেছো? সেজন্য আর শেষের দিকে তো সে প্রোডাক্ট হয়েই যাচ্ছে, আর তো ভাঙার টেন্ডেন্সি নেই, সুতরাং মাঝখানে কোন যে পেমেন্ট মাথায় ঢুকেছে? না না, এবার সেটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এই বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। রাজবীর ক্লিয়ার হয়েছে? অসুব্রত? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই হ্যাঁ দেবাং স্যার। দেবাং আচ্ছা, সমাদ্রিতা, হ্যাঁ স্যার। এই প্রেরণা কি জয়েন করেছে? জয়েন করে দিয়েছে, এরা সত্যি সব নিয়ে পড়েছে। আচ্ছা, এই হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের বেসিক কনসেপ্ট। এবার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তুমি একটু ওয়েট করো। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি যখনই ভাঙবে তখনই তোমাকে ওরা যে কেউ একজন যাকে ধরবো সে বলবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, সে ওকে বোঝাবে, তাহলে বুঝবি এরা বুঝতে পেরেছে কিনা। আচ্ছা, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে বেসিক কথাটা আমি বললাম, সেটা হলো বেসিক কথা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের রেট অফ এ রিঅ্যাকশন। তার মানে রেট অফ এ রিঅ্যাকশন যখন ইকুয়াল, তাহলে আমরা একটা রিঅ্যাকশনের রেট মেজার করব কি করে? রেট মেজার করার পরে আমরা বুঝতে পারবো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ফিজিক্যাল ফিচার্স কি কি হয়, বা তার রিঅ্যাকশন তার মধ্যে কি কি হয়, সে কিরকম শো করবে নিজেকে, মানে দেখতে কেমন হবে যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে। ধরো 10টা বা তুমি তোমার হাঁটার রেট, তুমি যে স্পিডে যে হাঁটছো, তোমার রেট তুমি বার করবে কি করে? ওয়াকিং স্পিড, তুমি কতটা ডিস্টেন্স ট্রাভার্স করছো উইথ রেসপেক্ট টু টাইম, বা তুমি কতটা dAx/t, তুমি কতটা ডিস্টেন্স ট্রাভার্স করছো উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ হলো তোমার রেট, ওয়াকিং রেট। তাহলে একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট বার করব কি করে? রিঅ্যাকশনের ক্ষেত্রে রেটটা হলো, ধরো 10টা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভেঙে 3টে প্রোডাক্ট মলিকিউল তৈরি করেছে, তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, এটা হতে সময় লেগেছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় লেগেছে, তাহলে রিঅ্যাকশনের রেট কত হবে? 3 - 10 / 5, তার মানে হলো -7/5। মাইনাসটা, এটা এই মডিউল টার্মটাকে আমরা নেব, মাইনাস বোঝাচ্ছে যে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। রেট অফ ডিকম্পোজিশন বোঝাবার জন্য মাইনাস বোঝাচ্ছে, কেননা রেট কখনো প্লাস আর মাইনাস বলে কিছু হয় না। মাইনাস সাইনটা এখানে ইন্ডিকেট করছে জাস্ট টু ইন্ডিকেট যে রিঅ্যাকশন ইজ ডিসোসিয়েটিং ইন নেচার। ঠিক উল্টো দিকে আমরা যদি 3টে আর 5টা মলিকিউল মিলে এখানে 8টা মলিকিউল তৈরি হতে আমার সময় লাগতো, মানে ধরো এখানে 10টা মলিকিউল তৈরি হতো, তাহলে আমার সময় লাগছে তার জন্য 3 সেকেন্ড, তাহলে আমি লিখতাম যে এইখানে হলো 10 - 8 / 5, সেখানে একটা প্লাস হতো, তার মানে অ্যাসোসিয়েটেড, এই যে উল্টো দিকে দিলা, এইটা হবে উল্টো দিকে, মানে এই জিনিসটা হবে অ্যাসোসিয়েশন। তার মানে মাইনাস সাইনটা অনলি ইন্ডিকেট করছে রিঅ্যাকশনের রেটটাকে বোঝানোর জন্য যে সেটা ডিসোসিয়েট হচ্ছে না অ্যাসোসিয়েট হচ্ছে সেটাকে বোঝানোর জন্য। এবার দেখো যে আবার পুরোনো কথায় ফিরে আসি, তার মানে ইকুইলিব্রিয়াম মানে কি? যে রেটে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই রেটে যদি প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট তৈরি হয়, তাহলে আবার সেই পুরোনো গল্পটায় ফিরে যাই। 100 গ্রাম হ্যাঁ, 100 গ্রাম কোন একটা রিঅ্যাক্ট্যান্ট নিয়ে শুরু করেছিলাম, সেটা ভেঙে গেল, ভেঙে গিয়ে তৈরি হচ্ছে ধরো 30 গ্রাম তৈরি হয়েছে, তার মানে এটা হলো রিঅ্যাক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্ট।
যখন রিঅ্যাক্ট্যান্টটা ইকুইলিব্রিয়ামে চলে এসছে তখন আমরা দেখবো, আমরা ফিজিক্যালি কি দেখতে পাবো, আমরা ফিজিক্যালি দেখতে পাবো ধরো এই রিঅ্যাক্ট্যান্টটা ধরো 45 গ্রামে গিয়ে, মানে 30 গ্রাম তৈরি হচ্ছে কি আমার জানার দরকার নেই, কতটা তৈরি হচ্ছে আমার জানার দরকার নেই। যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে তখন আমি দেখবো এই রিঅ্যাক্ট্যান্টটা 45 গ্রামে গিয়ে একদম ওখানে গিয়ে স্টেপ মানে ঠিক হয়ে যাচ্ছে, মানে আর তার কোনো চেঞ্জ হচ্ছে না। আমি দেখবো, বুঝবো কি করে যেটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে। ধরো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে 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 কমছে, আমার তো কোনো হাতে কোনো যন্ত্র নেই, আমার কাছে একটাই যন্ত্র আছে যেটা হলো ওয়েট মাপবার জন্য। আমি দেখছি যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন প্রথম 10 সেকেন্ডে কমলো, তারপরে 10 সেকেন্ডে কমলো, তারপরে 10 সেকেন্ডে কমলো, এই করতে করতে একটা টাইমে গিয়ে দেখছি যে ক্যালসিয়াম কার্বনেট যেখানে রিঅ্যাক্ট্যান্টটা রয়েছে সেই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের আর কোনো কনসেন্ট্রেশন না, ওয়েটের কোনো চেঞ্জ হচ্ছে না। এবার আমি যতই হিট দিয়ে যাই না কেন, হিট দিয়েই যাচ্ছি হিট দিয়েই যাচ্ছি, দেখছি আর তার কোনো মাসের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমি হিট দিচ্ছি, হওয়া উচিত কি ছিল যে মাসের চেঞ্জ হতো, রিঅ্যাক্ট্যান্টের মাস মানে ক্রমশ কমা উচিত ছিল, কিন্তু আমি দেখছি মাস কমছে না, তো কমছেই না। তখন এটা ইন্ডিকেট করছে যে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে। তার মানে কি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে মানে কি বোঝাচ্ছে যে আমি যে হিটটা দিচ্ছি সেই হিটটা দুটো কাজে ইউটিলাইজ হচ্ছে। একটা কাজ ইউটিলাইজ কি হচ্ছে যে রিঅ্যাক্ট্যান্টটাকে ভেঙে প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে, আবার ওই হিটটাই কি হচ্ছে যে প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে সেই প্রোডাক্ট গুলোকে রিঅ্যাক্ট্যান্টের মতন করে ট্রিট করে আবার তাকে অ্যাসোসিয়েট করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দিচ্ছে। মানে আমি আবার বলছি, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে দিয়ে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, যে হিটটা দিচ্ছি যখন 45 গ্রাম অ্যাটেন্ড করে গেল তার মানে আর তার কোনো চেঞ্জ হচ্ছে না। এই কন্ডিশনে ব্যাপারটা কি হচ্ছে যে আমি যতই হিট দিচ্ছি সেই হিটটি ইউটিলাইজ হচ্ছে ফর দ্য টু পারপাস। ফার্স্ট পারপাসটা কি, কারণ ওই অঙ্কটা দিতে হবে, ওটা দিয়ে অঙ্ক শেখায়। আচ্ছা এবার দেখো আমরা বেসিক জিনিসটা বুঝলাম ইকুইলিব্রিয়াম কি। তার মানে যখন ইকুইলিব্রিয়াম না হচ্ছে, আমি এবার দুটো এক্সাম্পল নিই। ওই যে প্রথমে যে এক্সাম্পলটা দিলাম, NaCl প্লাস AgNO3 ও তৈরি করলো AgCl প্লাস NaNO3, এর যদি একটা গ্রাফ টানি তাহলে কি তৈরি হবে, গ্রাফের নেচারটা কেমন হবে। দেখো গ্রাফের নেচারটা হলো এদিকে হলো রিঅ্যাক্ট্যান্ট আর এদিকে হলো টাইম। টাইমের রেসপেক্টে গ্রাফের নেচারটা হবে এই রকম, শেষ হয়ে যাবে। দেখো এটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো। তার মানে যত টাইম যাচ্ছে তত রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, কমতে কমতে একসময় শেষ হয়ে যাবে। ক্লিয়ার হলো? ওপেন সিস্টেম। এবার আমি ধরো স্যার y অ্যাক্সিসে কি লেখা আছে? হ্যাঁ বলো কোনটা বাবা? স্যার y টাইম। অ্যাক্সিসে কি লেখা আছে? টাইম না স্যার y কি হতে পারে তুমি y নিজে ভাবো, টাইম রেসপেক্টে। ও ওয়াই অ্যাক্সিসে রিঅ্যাক্ট্যান্ট, আচ্ছা রিঅ্যাক্ট্যান্ট। এবার ধরো উল্টোটা বলছি, ক্যালসিয়াম কার্বনেট ও তৈরি করছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। আমি যদি ধরি ক্যালসিয়াম কার্বনেট ভাঙছে তাহলে তার গ্রাফের নেচারটা এইরকম হবে। এবার যদি উল্টোটা ভাবি যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড অ্যাসোসিয়েট হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে তাহলে গ্রাফের নেচারটা এইরকম হবে, তাই না। তার মানে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট, মানে প্রথমে ছিল ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তার থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে তার গ্রাফের নেচারটা এরকম হবে, যত টাইম যাবে তত বেশি বেশি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, এরকম নেচারটা হবে। কিন্তু যদি এটা ক্লোজ সিস্টেমে হয় তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেটের একটা নির্দিষ্ট টাইমে এসে দেখবো যে যে রেটে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে সেই রেটে ক্যালসিয়াম মানে কার্বনেট ভাঙছে, সেই রেটেই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। তার মানে তখন গ্রাফের নেচারটা টাইমের রেসপেক্টে এরকম প্যারালাল হয়ে যাবে, মানে উইথ রেসপেক্ট টু টাইম তাদের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল যে যতই টাইম যাক না কেন তার কনসেন্ট্রেশনের আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো যতই টাইম যাক না কেন যে তোমার কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট আর কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন একই থাকছে। তার মানে এইটা হলো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এইটা হলো প্রোডাক্টের কনসেন্ট্রেশন।
তাহলে দেখো যে টাইমে এসে এই রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্টের কনসেন্ট্রেশন প্যারালাল হয়ে যাচ্ছে সেই টাইমটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম। মানে এট দ্যাট কন্ডিশন বা এট দ্যাট পার্টিকুলার টাইমে ও জাস্ট ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে। বোঝা গেছে? ওই যে বললাম না, এবার তো আসবো ফ্যাক্টর গুলোতে আসবো। হ্যাঁ বলো। ওই যে প্রথমেই ওকে বললাম ও হ্যাঁ সেই পয়েন্টটা তো তোমাকে একটা নির্দিষ্ট যে কোনো পয়েন্টে তো আসবে না, মানে রিঅ্যাকশনটা চলতে চলতে যখন একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্টের রিঅ্যাক্ট প্রোডাক্ট তৈরি হবে, এবার তাদের মধ্যে যখন পলিশন একটা নির্দিষ্ট পরিমাণে হবে, তারা একটা যে কোনো রিঅ্যাকশন হওয়ার জন্য একটা কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন লাগে। ওই যে ওকে তো সেটাই বোঝালাম, এই ঘরের মধ্যে অক্সিজেন গ্যাসও আছে, নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে দুটো মিলে তো নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, এটা তো ব্রাউন কালার। এই ঘরটা কি ভরে যাচ্ছে? হচ্ছে না তো। তার কারণ কি হচ্ছে, ওই নাইট্রোজেন আর অক্সিজেন মিলে একটা তোমাকে নির্দিষ্ট এনার্জি লেভেলে যেতে হবে। আছে এই চ্যাপ্টারের শেষের দিকে আছে বা দিয়েছে, প্রত্যেকটা রিঅ্যাকশনে এরকম একটা গ্রাফ থাকে। এইটাকে এই যে এই জিনিসটাকে, এটা হলো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এটা হলো প্রোডাক্টের। এই জিনিসটাকে বলে এনার্জি, ইডিজি এনার্জি, মানে অ্যাক্টিভেশন এনার্জি, বা এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে প্রত্যেকটা রিঅ্যাকশনকে একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে গেলে তবে তারা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি করতে পারে। এই যে ক্যালসিয়াম কার্বনেট যে ভেঙে, আমি যদি উল্টোটা লিখি তোমাদের, এই যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাকে তো একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে যেতে হবে, নির্দিষ্ট কনসেন্ট্রেশনে গেলে তবে তাদের মধ্যে কলিশন হবে, তারা একটা এনার্জি লেভেলে পৌঁছাবে, আফটার দ্যাট তারা হবে। তার মানে ওই হঠাৎ করে সেটাকে তুমি দেখতে পাচ্ছ, মানে তোমার চোখে লাগছে হঠাৎ করে, কিন্তু কন্ডিশনটা হলো ওই নির্দিষ্ট কনসেন্ট্রেশনে আসতে হবে, নির্দিষ্ট টেম্পারেচারে যেতে হবে, এবং দ্যাট উইল ভ্যারি ফ্রম রিঅ্যাকশন টু রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? তবে সেই পার্টিকুলার, কিন্তু তোমার চোখে সেটা ধরা পড়ছে না, তোমার চোখে ধরা পড়ছে রিঅ্যাকশনটা ফিক্সড হয়ে যাচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ না প্রতিটা রিঅ্যাকশন মলিকিউল পার সেকেন্ডে কি হচ্ছে। তুমি দেখবে একটা টাইমে এসে তার কনসেন্ট্রেশনের আর কোনো চেঞ্জ হচ্ছে না, তার রিঅ্যাক্ট্যান্টে প্রোডাক্টেরও চেঞ্জ হচ্ছে না। তার মানে তুমি বুঝতে পারবে এবার সেটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে, কেননা যে রেটে ভাঙছে সে রেটে গড়িয়ে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? সবের জন্য। হ্যাঁ আমার বাবার একটা সাইকেল ছিল, ওই রাস্তায় রেখে দিয়েছিলাম লক দিয়ে। সেই সাইকেলটা করে হুমায়ুন যখন ভারত আক্রমণ করেছিল, সেই সময় ওটা করে ভারত আক্রমণ করেছিল। তারও আগে চেঙ্গিস খান ওটা নিয়ে এসেছিল, হুমায়ুনকে রাখতে দিয়েছিল হুমায়ুনের সময়। মানে সাইকেলটা কিন্তু ছিল না, ওইটা তলায় তালা দেওয়া ছিল, ওই সাইকেলটা চুরি হয়ে গেছে। গেটের ভেতরে ঢুকিয়ে দাও। কোথায় লেগেছে? আমি একটু হেল্প করতে পারি? আচ্ছা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে ইকুইলিব্রিয়ামের গ্রাফের নেচার কেমন হবে? এদিকে হলো কনসেন্ট্রেশন, এই এদিকটা না রিঅ্যাক্ট্যান্ট, আমি এবার ভুল বলেছি। এই ওই ছেলেটার যেন নাম কি, অসভ্যত। ওয়াই অ্যাক্সিস হবে কনসেন্ট্রেশন অফ দ্য কনসেন্ট্রেশন, নট রিঅ্যাক্ট্যান্ট। কনসেন্ট্রেশন, আই এম সরি, কনসেন্ট্রেশন। আর এদিকে হলো টাইম, কেন কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট দুটোকেই বোঝায়। এই যে এইটা হলো ইকুইলিব্রিয়ামের গ্রাফের নেচার। এই যে এরকম বোঝা গেছে? টাইমের রেসপেক্টে তারা পার্ট এ হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা সবার কাছে? ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করছে, এটা গ্রাফটা ঠিক সুন্দর হলো না দেখতে, এই যে এইরকম টাইপের। ওই যে তুমি ভাবো যেটা করেছিলাম হাফ হাফ মতন, এই যে এরকম নিচে নেমে যাচ্ছিল, এরকম নিচে নেমে যাচ্ছিল, এই জায়গাটা এসে তারা ইকুইলিব্রিয়াম, মানে এগুলোকে মুছে দিলে সেটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করছে। বুঝতে পেরেছো কোনটা? এইটা, এটা ক্লাস 12 এ উঠে বুঝবে। এটা এ রয়েছে তোমার একটা অঙ্ক রয়েছে। এই কার্ভের নেচারটার কারণ হলো এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের রেট ফলো করে এই কত রেটে ভাঙবে, যেটা ফলো করে একটা ফর্মুলা আছে, KT is equals to 2.303 log A divided by A minus X। ক্লাস 12 এ উঠে করবে, এইটা ফর্মুলাটা বার করতে হবে তোমাকে ডেরিভেশন করে।
এই যে এই রকম করে যে কার্ভের নেচার, এটাকে যদি আমরা করি কেটি, হ্যাঁ না না পুরো ট্র্যাডিশন না, ln e a ডিভাইডেড বাই a মাইনাস x। হ্যাঁ রে বাবা শোনো না, a ডিভাইডেড বাই a মাইনাস x এটা হলো e টু দি পাওয়ার kt, a মাইনাস x এর ভ্যালুটা হয় a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt। এই দেখো টাইমের আগে একটা নেগেটিভ সাইন আছে, সেই জন্য গ্রাফের নেচারটা হলো এই রকম কার্ভ। ln log এর গ্রাফ বা e সিরিজের গ্রাফের নেচারই এই রকম। হ্যাঁ kt মানে হলো রেট কনস্ট্যান্ট, টাইম, log a ইনিশিয়াল কনসেন্ট্রেশন, a মাইনাস x এটা হলো ফাইনাল কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছো? এটা হলো এপসাইলন ই সিরিজের গ্রাফের নেচারই হলো এই রকম, এবং এই গ্রাফটা কোনোদিনই শেষ হবে না, এরকম অ্যাসিম্পটোটিক্যালি চলতে থাকবে। সেই জন্য গ্রাফের নেচারটা এই রকম বেঁকে যায়, কোনো স্ট্রেট লাইন হয় না। কিন্তু লগের রেসপেক্টে যদি তুমি গ্রাফটা করতে তাহলে স্ট্রেট লাইন। কিন্তু পৃথিবীতে যত নেচারে যত রিঅ্যাকশন হয় ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ফলো করে, এবং তাদের গ্রাফের নেচার হয় ক্লাস 12 তে পড়বে না। পৃথিবীতে একটা এক্সাম্পল দিই তোমাকে, পৃথিবীতে রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, ধরো ইউরেনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, এই কম্পাউন্ড গুলো পৃথিবীটাকে কোনো ফুরিয়ে যাবে না। যতদিন পৃথিবী আছে ততদিন এই কম্পাউন্ড তুমি যতই তোলো না কেন, ও আস্তে আস্তে ভাঙছে, রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, ও শেষ হবে না, ও চলতেই থাকবে। একদিকে ভাঙছে, আবার ভাঙার রেটটা এতটাই স্লো, ও শেষ হবে না পৃথিবীতে। এগুলোকে বলে ফার্স্ট অর্ডার ডিকে কনস্ট্যান্ট। ক্লাস 12 পড়বে, একটা ইকুয়েশন একটা চ্যাপ্টারই আছে, তার নাম হলো কেমিক্যাল কাইনেটিক্স। ওগুলো সব ফার্স্ট অর্ডার কে মেনে চলে। ফার্স্ট অর্ডারের রেটের নেচারই হলো এরকম অ্যাসিম্পটোটিক, মানে পৃথিবী থেকে কোনোদিনও শেষ হয়ে যায়। অ্যাসিম্পটোটিক মানে এই যে অ্যাক্সিসের সঙ্গে এরকম প্যারাল হয়ে যায়, কমতে 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 অ্যাক্সিস যেমন এরকম প্যারাল হয়ে যায়। ই সিরিজের গ্রাফের নেচার। আচ্ছা এবার দেখো, এবার আমরা একটুখানি ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচের দিকে আসবো, বা আমরা এই জিনিসটা বোঝাবো যে যখন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে তখন তুমি চোখে কি দেখতে পাচ্ছ, সরি, তখন তুমি চোখে বা তুমি বুঝতে পারছো যেটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্টেরও কনসেন্ট্রেশন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি রিঅ্যাকশনটা শেষ হয়ে গেছে? অশোক তো কি মনে হচ্ছে? স্যার একবার কোশ্চেনটা রিপিট করুন। When a reaction is in equilibrium, that means what you will see that there is no change in concentration of the reactant and no change in concentration of the product. So what we will understand whether this reaction is over or not. যখন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে অ্যাটেন্ড করেছে, সবাইকে প্রশ্নটা করছি, তখন মনে আমাদের চোখে আমরা কি বুঝতে পারবো? তার কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না। কার কনসেন্ট্রেশন? রিঅ্যাকট্যান্টেরও কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্টেরও কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানেটা আমাদের কি মনে হচ্ছে? রিঅ্যাকশনটা তো শেষ হয়ে গেছে। কেন একটা রিঅ্যাকশন চলতে চলতে যদি দেখি তাদের রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের কি মনে হবে? রিঅ্যাকশন শেষ হয়ে গেছে। কিন্তু সেটা কি রিঅ্যাকশনটা সত্যি শেষ হয়ে গেছে? হয়নি। তার কারণ শেষ হয়নি, তার কারণ যে রেটে রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই রেটে প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট তৈরি হচ্ছে। সুতরাং দুজনের রেট যেহেতু ইকুয়াল হয়ে গেছে, আমাদের দেখে মনে হচ্ছে দেয়ার ইজ নো চেঞ্জ অ্যাপারেন্টলি, বাট রিঅ্যাকশন ইজ গোয়িং অন ইন দা মলিকিউলার লেভেল। মলিকিউলার লেভেল মানে কি? তাদের মলিকিউলার লেভেল ওই যে বললাম 100 খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভাঙছে, বা 1 কোটি খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভাঙছে, বা 1 মোল রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভাঙছে, আবার তার থেকে ততগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে। সুতরাং এই যে নেচার, when a system is in equilibrium, then it is মানে we can see apparently there is no change in concentration of the reactant or product, but reaction is going on in the molecular level. So chemical equilibrium is called dynamic in nature. পরীক্ষায় এই কোশ্চেনটা দেয়। যখন কোন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে অ্যাটেন্ড করছে, তোমার কোশ্চেনটা তুমি খুব ভুল করলে বাবু, তাহলে তো কোনোদিনই শেষ হবে না। একদম ইকুইলিব্রিয়াম মানে এটা কি বললাম আমি তোমাকে, বলো? প্রোডাক্ট তৈরি হবে, তাই তো? যতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ভাঙছে ততগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল তৈরি হয়ে যাচ্ছে, এটা তো কোনোদিনই শেষ হবে না। ওই যে বললাম বাঁদরের ওঠার মতন, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু রিঅ্যাকশনটা কি শেষ হচ্ছে? রিঅ্যাকশনটা কি বন্ধ হয়ে গেছে? না, রিঅ্যাকশন তো চলছে, মলিকিউলার লেভেল হয়ে যাচ্ছে। মাথা ঢুকেছে?
সেই জন্য একে বলা হয় ডায়নামিক ইন নেচার। পরীক্ষায় প্রশ্নটা দেয়, লেখো when why chemical equilibrium is called dynamic in nature। হয়েছে? তোমার মাথায় প্রশ্ন এসেছে? এগুলো প্রশ্ন আছে, বলো বলো। হ্যাঁ, তুমি যদি সেই কন্ডিশনটাকে অ্যাটেন্ড করিয়ে রাখতে পারো। ইকুইলিব্রিয়াম তো অ্যাটেন্ড, সবাই শোনো, ইকুইলিব্রিয়াম কিন্তু যে কোনো কন্ডিশনে হয় না। পৃথিবীর সমস্ত রিঅ্যাকশনকে ইকুইলিব্রিয়ামে আনা যায় না। ইকুইলিব্রিয়াম আসতে গেলে একটা সার্টেন কন্ডিশন দরকার। যেমন আমি তোমাকে বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ওপেন সিস্টেমে করো তাহলে ও তো ভেঙে যাবে, সবসময় শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ক্লোজ সিস্টেমে করো এবং একটা পার্টিকুলার টেম্পারেচারে করো তবে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে। তার মানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করা হয় একটা পার্টিকুলার কন্ডিশনে। যে কোনো কন্ডিশনে কিন্তু কোনো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে না। ক্লিয়ার? তার মানে if we can maintain that particular condition for a reaction when it is in equilibrium, then this system will maintain in a particular equilibrium। কি বললাম বলো? আমার ইঞ্জিনি দরকার নেই, আমি ইঞ্জিনি বুঝি না। কত পেয়েছিলাম জানো ইঞ্জিনিতে? কত পেয়েছিলাম জানো ইংলিশে? কত পেয়েছিলাম জানো? 82। বলো। হারিয়ে গেছে? বলো কি বুঝলে তুমি ইকুইলিব্রিয়াম নিয়ে? কি বুঝলে যে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কি? লাস্টেরটা কি বললাম? হ্যাঁ, সেজন্য শোনো, পেন হারিয়ে গেলে তোমাকে পেন দেওয়া যাবে। আমার কাছে অজস্র পেন আছে, আমি বছর বছর এরকম করে অজস্র পেন রেখে দিই, যাদের পেন হারিয়ে যাবে তাদের ডোনেট করতে পারি। বাট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট নাও হিয়ার। ব্যাপারটা হলো, যখন কোনো একটা রিঅ্যাকশন, তুমি কি শুনছো? যে কোনো কন্ডিশনে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করানো যায় না। বুঝতে পেরেছো? ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করাবার জন্যই যে তোমাদের 5 বার কথাটা রিপিট করছি না, এটা শুনতে ভীষণ তোমাদের মনে হচ্ছে বাবা একই কথা রিপিট করছে কেন। এই যে তার থেকে বিভিন্ন কোশ্চেন উঠে আসছে, সেই জন্য এই জায়গাটাকে রিপিট করছি। একবার এটাকে ওভারকাম করতে পারলে পুরো নিউমেরিক্যাল বেসড জিনিসটা, মানে যে কোনো কন্ডিশনে ইকুইলিব্রিয়াম রাখা যায় না। ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করানোর জন্য একটা পার্টিকুলার কন্ডিশন দরকার পড়ে। সেই পার্টিকুলার কন্ডিশনে যদি কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম একবার অ্যাটেন্ড করে যায়, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমি ওই পার্টিকুলার কন্ডিশনটাকে রিমুভ করছি বা পার্টিকুলার কন্ডিশন থেকে এনি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে ওই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে থেকেই যাবে। আমি যদি সারা জীবন, আমার জীবিত অবস্থা যদি 50 বছর কন্ডিশনটাকে ওরকম করে রাখতে পারি, তাহলে 50 বছরই একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকবে। ক্লিয়ার হয়েছে? তার মানে একবার কোনো একটা সিস্টেমে, তাহলে বেসিক কথা কি, কোনো একটা সিস্টেম যদি একবার ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে, if we can keep this particular condition fixed, then equilibrium also retain its particular condition। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেবাং ক্লিয়ার হয়েছে? সমাদৃতা, রাজবীর, রাজবীর কি শুনতে পাচ্ছে না? অশ্বব্রত, হ্যাঁ স্যার। রাজবীর কি শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা, আজকে না জয়েন করলো না কেন? ওরা কি ঘুরতে গেছে? এটা কি প্রেরণা জয়েন করলো না? আর যেন কে জয়েন করে? আচ্ছা, এবার দেখো একটু ম্যাথামেটিক্স এর দিকে আসতে হবে। এ তো মুখে গল্প হলো, তাহলে আমরা একে থিওরিটিক্যালি বা ম্যাথামেটিক্যালি কি করে এক্সপ্রেস করব? আমি একটা টার্ম এক্ষুনি বলেছি, রেট অফ আ রিঅ্যাকশন। রেট অফ এ রিঅ্যাকশন মানে কি? আমি বললাম ডেল সি ডেল টি, এটাকে আমরা বলবো অ্যাভারেজ রেট। এই কথাটার মানে কি? ধরো আমি 100 খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল নিয়ে শুরু করেছিলাম, এ নিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, এই না না, এটা একটা মেয়ে ফেলে গেছে 2 দিন আগে, লাবণ্য ফেলে গেছে। না না, বুধবার দিন। হ্যাঁ,
না আমার লোক দেখো 100 খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল আছে, দেখলাম প্রথম 5 সেকেন্ডে 20 খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসোসিয়েট করলো, তারপরের সেকেন্ডে 10 খানা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসোসিয়েট করলো, তারপরের সেকেন্ডে 5 খানা মলিকিউল ডিসোসিয়েট করলো, তারপরের সেকেন্ডে 55 খানা মলিকিউল ডিসোসিয়েট করলো, তারপরের সেকেন্ডে রিমেনিং মানে 60 আর 10 খানা রিমেনিং করলো, মানে 60 আর 20 80 90 10টা। তাহলে আমি কি দেখলাম, প্রত্যেক সেকেন্ডে সমান সংখ্যক রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসোসিয়েট করেন। তাহলে আমার রেট কত হবে? রেট হলো 100 ডিভাইডেড বাই 5 একে 6 7 8 9, এটা হলো আমার রিঅ্যাকশনের রেট। বুঝতে পেরেছো? কেন প্রত্যেক সেকেন্ডে তো সমান সংখ্যক রিঅ্যাকশন ডিসোসিয়েট করেনি, রিঅ্যাক্ট্যান্ট ডিসোসিয়েট করেনি। তাহলে এই যে রেটটাকে, এটাকে আমরা বলবো অ্যাভারেজ রেট অফ আ রিঅ্যাকশন, দ্যাট ইজ ডেল সি বাই ডেল টি। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? ক্লিয়ার হয়েছে? হ্যালো, না না ইকুইলিব্রিয়ামে তাহলে তো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ডই করবে না, তাই না? কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, যা বুঝিয়ে দিলাম, আমার জানতে ইচ্ছে করছে এই যে 5 সেকেন্ডে 20টা, তারপরের সেকেন্ডে 10টা, তারপরের সেকেন্ডে 5টা, তারপরের সেকেন্ডে কিছু হাজিবাজি করেছিলাম 55টা, তারপরের সেকেন্ডে 10টা। আমার জানতে ইচ্ছে করছে 5 6 7 সেকেন্ডে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসোসিয়েট করেছে, বা আমার জানতে ইচ্ছে করছে 8 সেকেন্ডে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল ডিসোসিয়েট করেছে। তার মানে আমাকে অ্যাভারেজ দিলে হবে না, আমাকে একটা পার্টিকুলার টাইমে আমাকে জানতে হচ্ছে। তাহলে আমরা তখন করব ডিসিডিটি। ডিসিডিটি মানে ইনফাইনাইটেসিমাল স্মল টাইমের রেসপেক্টে তার কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হচ্ছে, এইটা হলো, এটাকে বলে স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন রেট দু রকমের, একটা হলো অ্যাভারেজ রেট, একটা হলো ইনস্ট্যান্টেনিয়াস রেট বা স্পেসিফিক রেট। ইনস্ট্যান্টেনিয়াস মানে তুমি ওয়ার্ডটার মানে বুঝো, ইনস্ট্যান্ট সেই সেকেন্ডে কতটা চেঞ্জ হয়েছে, দ্যাট মিন্স 7 সেকেন্ডে কতটা চেঞ্জ হয়েছে বা 8 সেকেন্ডে কতটা চেঞ্জ হয়েছে, সেজন্য আমরা তাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট বা স্পেসিফিক রেট, সেটাকে বলে ডিসিডিটি দিয়ে, আর অ্যাভারেজ রেট হলো ডেলসি ডেলটি দিয়ে। তাহলে এবার একটুখানি তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর জিনিস জানতে হবে। ধরো এ থেকে বি হয়েছে, এ একটা রিঅ্যাক্ট্যান্ট, বি একটা প্রোডাক্ট, মানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেটটা ভালো করে বুঝে নাও। আমাদের টার্গেট হলো এই যে রিঅ্যাকশন যখন আমরা বলছি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে, সেই ইকুইলিব্রিয়ামকে অ্যাটেন্ড করলে আমরা তাকে ম্যাথমেটিক্যালি কি করে তাকে আমরা এক্সপ্রেস করব, সেটা আমাদের টার্গেট। ধরো এইটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল A at t equals to 0, তখন B এর কনসেন্ট্রেশন কত হওয়া উচিত? রাজবীর, এখান থেকেই তোমার কোশ্চেন এখানে লুকিয়ে আছে, তুমি বলো, দেখে বলো B এর কনসেন্ট্রেশন কত when t equals to 0? 0। বুঝতে পারলে না? ইকুইলিব্রিয়াম তো প্রশ্ন এটা মারতে, যখন শুরু হচ্ছে 0 টাইম, তখন তো কোনো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ভাঙেইনি। অসম্ভব, বুঝতে পেরেছো? দেবা, হ্যাঁ স্যার। সমাজরিতা, হ্যাঁ স্যার। আচ্ছা, when t equals to t টাইম পরে এটা যদি b এর কনসেন্ট্রেশন যদি c হয় বা x হয়, তাহলে a এর কনসেন্ট্রেশন কত হবে বাবু? কমন সেন্স a মাইনাস x, তাই তো? আমি a মাইনাস x না লিখে এটাকে করে দিলাম p। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি করে বোঝাবো? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে যখন A থেকে B তৈরি হচ্ছে, তার মানে রেট ইজ ইকুয়ালস টু হলো মাইনাস ডিপি ডিটি। মাইনাস দিলাম কেন? টু ইন্ডিকেট যে কনসেন্ট্রেশন অফ এ ডিক্রিজ করছে। আমি যদি উল্টোটা বলি, এবার বি থেকে এ তৈরি হচ্ছে, এই কন্ডিশনে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন
তার মানে বি থেকে এ তৈরি হচ্ছে এই পার্টিকুলার টাইমে, তাহলে তার রেট হবে ডিএক্স ডিটি। দেখো তোমরা বুঝতে পারলে কিনা? হ্যাঁ, সামনে পজিটিভ সাইড। ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে কি? এই যে দেখো অ্যারো রেটটা উল্টে গেছে, মানে বি থেকে এ তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ কি? হ্যাঁ, সেই জন্য দেখো কে ডিসোসিয়েট করছে? এ। এ তো এবার এট এ টাইম তো এও যখন হচ্ছে এও, তার মানে এটাকে মাইনাস বসাতে হয়, কারণ এও তো তখন ডিসোসিয়েট করছে, তাই না? মানে এ যখন ব্যাকওয়ার্ড মানে কি, আমি যখন এ তখন রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে, এ তার মানে মাইনাস তৈরি হচ্ছে, তাই তো? তার মানে ইকুইলিব্রিয়াম মানে কি হচ্ছে ডিপি ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু ডিএক্স ডিটি, দুটো মাইনাস দুটো চলে গেল, মাথায় ঢুকলো? তার মানে যে রেটে এ ভাঙছে সেই রেটে ও তৈরি করছে। কেন? তখন তো এ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, তুমি যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ডে যখন হচ্ছে, তার মানে বি, হ্যাঁ, এট এ টাইম বি থেকে এ থেকে যখন বি তৈরি হচ্ছে, তখন তো বি প্রোডাক্ট হিসেবে কাজ করছে। এবার যখন বি থেকে এ তৈরি হচ্ছে, তখন তো বি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে অ্যাসোসিয়েট করছে। এই দাঁড়াও, বি থেকে তখন এ তৈরি হচ্ছে, তার মানে বি তো তখন ফরমেশন হচ্ছে। ও হ্যাঁ, ইন দ্যাট কেস দাঁড়াও, সাইন কষ্ট করেছি, আমি ইকুইলিব্রিয়াম বোঝাতে গিয়েছি, তাকে জিনিসটা বুঝিয়ে নিতে হবে। বলেছিলাম যে যখন এ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ করছে, তখন অফিশিয়ালি কি হয়, এর আগে একটা মাইনাস দেওয়া উচিত। বুঝতে পারছো তুমি কি বলছি? যখন এ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ করছে, তখন এর আগে একটা মাইনাস দেওয়া উচিত, কেন এ রিঅ্যাক্ট্যান্ট থেকে ভাঙছে। কিন্তু ইকুইলিব্রিয়ামে তৈরি হচ্ছে কি, এরা তো প্রোডাক্ট গুলো তো অ্যাসোসিয়েট হয়ে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করছে। বুঝতে পেরেছো? সেজন্য তোমার কনসেপ্ট অনুসারে পজিটিভ। এবার তুমি একটা কথা ভাবো, এটা তোমার মাথায় আসলো কেন? তোমার মাথায় ওই রিঅ্যাকশনটা ঘুরছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইডের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে দুটো রিঅ্যাক্ট্যান্ট মিলে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই তো? সেটা তোমার মাথায় আসলে অ্যাসোসিয়েশন। কিন্তু এমন একটা রিঅ্যাকশন নিলে যেটা এ থেকে বি তৈরি হচ্ছে, আবার বি থেকে এ তৈরি হচ্ছে, তার মানে কোনো জায়গায় অ্যাসোসিয়েশন হচ্ছে না, এ কম্পাউন্ডটা ডিসোসিয়েট করে বি তৈরি করছে, কারণ আগে মাইনাস সাইন, আবার বি কম্পাউন্ডটা ভেঙে এ তৈরি করছে, তার মানে রিঅ্যাক্ট্যান্টটা ভেঙে রিঅ্যাক্ট্যান্ট হলো এ, তার থেকে তৈরি হচ্ছে বি, এখানেও ডিসোসিয়েশন হচ্ছে, আবার বিটা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ করছে, যেটা ভেঙে আবার এ তৈরি হচ্ছে। তখন কি তুমি কি করবে? তখন কি তুমি অ্যাসোসিয়েশনের জন্য মাইনাস দিতে পারবে, প্লাস দিতে পারবে? বুঝতে পেরেছো? তার মানে কি, তুমি নরমাল যদি করো, তাহলে দু ক্ষেত্রেই মাইনাস, এটার ক্ষেত্রে এটা ডিসোসিয়েশন হচ্ছে, এটার ক্ষেত্রে এ ডিসোসিয়েশন পুরো তৈরি করছে, দুটোর ক্ষেত্রে মাইনাস, সেজন্য লিখেছিলাম দুটো থেকে উপরে। মাথা ঢুকেছে? তুমি যে কনসেপ্টটা বলতে বুঝতে পারবে, তুমি হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে তাহলে পজিটিভ দেবো, কিন্তু হচ্ছে না, ধরো হচ্ছে না, একটাই কম্পাউন্ড একটা ভেঙে একটা তৈরি হচ্ছে, আবার একটা হচ্ছে তৈরি হচ্ছে, মাথা ঢুকেছে? হ্যাঁ, দৃষ্টিভঙ্গি। সেজন্য আমরা তো ওইসব দিয়ে ভাববো না, আমরা তো মডিউলাস ভ্যালু দেবো। এই সোজা সোজা সোজা, নো হেলান, একদম সামনে চলে এসো। যা, আচ্ছা আসলটা লিখে নাও। আচ্ছা, তাহলে রেট অফ এ রিঅ্যাকশন, ধরো একটা কম্পাউন্ড আছে এ প্লাস বি, একটা রিঅ্যাকশন আছে এ প্লাস বি, তার থেকে তৈরি হচ্ছে সি সি ডি ডি, যেখানে এ বি সি ডি এগুলো হলো স্টয়চিওমেট্রি। এই স্টয়চিওমেট্রি জানো তো? আর এ বি হলো রিঅ্যাক্ট্যান্ট, আর সি ডি হলো প্রোডাক্ট। সব ক্লিয়ার হচ্ছে? এই স্টয়চিওমেট্রি জানো তো? জানো না? বলো, তাতে অসুবিধা কি আছে? ধরো 3Fe প্লাস 2O2, তাহলে হলো, বা 6Fe প্লাস 3O2, তাহলে কি হচ্ছে 2Fe2O3, এই 4 করে দাও, 4 করে দাও, তাহলে এইটা হলো স্টয়চিওমেট্রি। আগে যে নাম্বারটা থাকে সেটা হলো স্টয়চিওমেট্রি।
মাথায় ঢুকেছে? তার মানে এ হলো এখানে 4, বি হলো 3, সি হলো 2। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, না কখনোই না, এগুলো তো মোল, ছোটবেলায় পড়াশোনা সব ভুলে গেছে। মানে ওই রিয়াকশনটার জন্য হোক না, কিন্তু তুমি তো জেনারেল বলতে পারো না। না কেন কখনো না, তাহলে তো সেটা রিয়াকশনটা তো এ হলো না, মানে ব্যালেন্স হলো না, মামদোবাজি নাকি? আচ্ছা, এই রিয়াকশনটার জন্য রেট লেখো, কি করে রেট লিখতে হয়? -1/a/dt that is equals to -1/b/db/dt that is equals to হলো 1/c/dc/dt that is equals to 1/d/dd/dt। এটা হলো রিয়াকশন রেট লেখার টেকনিক। প্রোভাইডেড রিয়াকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম। দেখো ইকুইলিব্রিয়াম বলেই আমরা এটা বলতে পারছি। মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে কি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, প্লাস সাইন ইন্ডিকেট করছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ছে, মানে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট থেকে তৈরি হচ্ছে। মানে এটা হলো ফরওয়ার্ড রিঅ্যাকশন, সেজন্য মাইনাস সাইন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেজন্য পজিটিভ সাইন। ওই যে তোমার কথা দেখো, তুমি দেখো অ্যাসোসিয়েশন হচ্ছে সেজন্য প্লাস সাইন। ক্লিয়ার হয়েছে? এই সবার কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ স্যার। STCHIOMETRY STCHIO স্টয়চিওমেট্রি আমি আসল রিঅ্যাকশন। ও আচ্ছা 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 আচ্ছা, এটা তাহলে একটা রিঅ্যাকশনের জন্য আমরা যদি এটাকে বুঝি, ধরো আমি যেটা লিখলাম এক্ষুনি করলাম 4Fe + 3O2, তাহলে এটা হলো 2Fe2O3। তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে রেট হবে -1/4 dFedt দ্যাট ইজ ইকুয়ালস টু হলো, আচ্ছা এরকম না, এখানে একটা কনসেপ্ট আছে এক্ষুনি, ডি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে Fedt দ্যাট ইজ 1/3 dO2 dt দ্যাট ইজ হাফ dFe2O3 dt। বুঝা গেল? জাস্ট স্টয়চিওমেট্রি গুলো তলায় থাক। এবার দেখো আমরা দুটো ল পড়তে হবে, একটা ল পড়তে হবে। হ্যাঁ সব ডেটা দিয়ে দেবে, চিন্তা করুন, সব ক্লাস 12 একটু ডেটা দিয়ে দেবে। হ্যাঁ কি ক্যালকুলেটর করবে? লেখো একটা অঙ্ক লেখো, তোমার মাথায় প্রশ্ন উঠেছে, লেখো একটা অঙ্ক লেখো, এই সময় একটা অঙ্ক লেখো। লেখো for the preparation of ammonia, starting from nitrogen and hydrogen, it is found that the rate of dissociation of hydrogen is 6 mole per liter per second. 6 mole per liter per second, মানে মোল পার লিটার সেকেন্ড। বুঝতে পেরেছো? এই যে এরকম করে ব্যাপারটা, 6 মোল পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ যা খুশি সেকেন্ড। নাও ক্যালকুলেট দ্য rate of dissociation of for the preparation, হ্যালো শুনতে পাচ্ছ সবাই? হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ লেখো ফর দা, আজকে এটা একটুখানি মনে হবে যেন এক কথায় 5 বার বলছি, এটা একটু শুনতে লাগবে আমি বুঝতে পারছি, কিন্তু আর ইন্টারেস্ট একটু কম পাবে, কিন্তু এর পরের দিনের থেকে এটা আছে, আজকে কিছুটা শুরু করছি এখন থেকে, করার নেই, এটা একটুখানি চ্যাপ্টারটা এরকম প্রথম দিক থেকে, ওই জন্য অর্গানিক শুরু করতে চেয়েছিলাম। দেখো ফর দ্য প্রিপারেশন অফ
ammonia starting from nitrogen and hydrogen, it is found that the rate of dissociation লিখো না, লেখো disappearance. Rate of disappearance of hydrogen is 6 mole per liter per second. Hydrogen. Then calculate the rate of disappearance of nitrogen and rate of formation of ammonia. দুদিনে আজকে আমাদের বাড়ি এই হলো। দেখো অঙ্কটা কি করে করব এখনো কিছু হয়নি। এতে একটা ফ্রাইডে মনে হয় তোমাদের ক্লাস অফ হবে, সেটা হলো জগদ্ধাত্রী পুজো 13th পড়েছে পেপারে মানে ক্যালেন্ডারে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হবে 12 তারিখ শুক্রবার। তার কারণ আমাদের তো নবমীতে পুজো হয়, নবমী হচ্ছে শুক্রবার দিন সকাল 10টা থেকে, আর যেদিন ক্যালেন্ডারে আছে সেদিন সকাল 9টায় ছেড়ে যাচ্ছে। আমাদের একদিনে 3টে পুজো হয়, শুক্রবার সারাদিন লাগবে, ওই দিনটা মনে হয় পড়াতে পারবো 12 তারিখ। এবার সেটা ঠিক হবে আজকাল। হ্যাঁ আমি কি বলেছি দেখো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2n2 প্লাস 3h2 অঙ্কটা করবো কি করে, দ্যাট ইজ n2 প্লাস 3h2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2nh3। তাহলে এই রিঅ্যাকশনটার জন্য আমরা লিখে ফেলতে পারি দেখো হাফ dn2 dt that is 1/3 dh2 dt that is half dnh3 dt লিখে ফেলতে পারি। আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ তুমি দাও না, আমার হাতে লেখাতে ভালো লাগছে না সেটা, ওটা বোঝায় কনসেন্ট্রেশন। এক্ষুনি সেটা নিয়ে কচকচানি শুরু করবো। হ্যাঁ যা আসে তুমি থার্ড ব্র্যাকেট দাও, এক্ষুনি বোঝাবো সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা দাও থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় কনসেন্ট্রেশন। আমি তোমাকে দিয়ে দিয়েছি ডি হাইড্রোজেন ডিটি দ্যাট ইজ 6 মোল পার লিটার পার সেকেন্ড। তোমাকে ক্যালকুলেট করতে বলেছি নাইট্রোজেনের ডিসঅ্যাপিয়ারেন্স, এটা মাইনাস, এটাও মাইনাস হবে সরি, হ্যাঁ, আর অ্যামোনিয়ার অ্যাপিয়ারেন্স। দেখো এই অঙ্কটার থেকে কতটা সোজা, আমরা জানি 1/3 ডি হাইড্রোজেন ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ dn2 dt, তার মানে হলো 1/3 ইনটু 6 দ্যাট ইজ হলো হাফ dn2 dt, তার মানে dn2 dt দ্যাট ইজ ইকুয়ালস টু হলো 6 ইনটু 2 ডিভাইডেড বাই 3, তার মানে 4 মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো অঙ্কটা? বুঝতে পারলে না? বাচ্চাদের অঙ্ক তো, তোমাকে দিয়ে দিয়েছি dh2dt দ্যাট ইজ ইকুয়ালস টু 6 মোল পার লিটার পার সেকেন্ড। তোমার রিলেশন কি আছে? তোমার রিলেশন আছে হাফ dn2 dt দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3 dh2 dt। বুঝতে পেরেছো? মন দিয়ে দিচ্ছিলে না বলে বুঝতে পারছিলে না। এবার এইটার ভ্যালু তো তোমাকে দিয়ে দিয়েছি, এইটা বার করে নেব। ক্লিয়ার হয়েছে সব? সমাদ্রিতা ক্লিয়ার হয়েছে? সমাদ্রিতা? হ্যাঁ স্যার। রাজবীর? হ্যাঁ স্যার। অসুব্রত? হ্যাঁ স্যার। দেবাং? আচ্ছা এইরকম করে রেটের অঙ্কগুলো দেয়। ক্লাস 12 একটা বললাম না কেমিক্যাল কাইনেটিক্স আছে, সেখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে, এরকম করে দেয়। আচ্ছা তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজ অ্যামোনিয়া কি হবে দেখো, এই যে না আমার তো তুমি বুঝলে আবার দেখতে হবে না তো, তুমি যে জিনিসটা বোঝো তোমার রিলেশন কোনটা, এই তিনটের মধ্যে সমস্ত জিনিস রয়েছে, তার মধ্যে একটা দিয়ে দিয়েছি তাহলে অন্য তুমি পেয়ে যাবে। তুমি বোঝো তাহলে তুমি করতে পারবে, দেখে টুকে মাথায় থাকবে না। দেখো আরেকটা বুঝে নাও, হ্যাঁ সেই জন্য তো ইকুইলিব্রিয়ামে, তো ইকুইলিব্রিয়াম মানে কি, তোমাকে তো এটাই 5 বার বোঝানোর চেষ্টা করছি। একটা রেট জানলে তুমি আরেকটা রেট বের করে নিতে পারবে। হ্যাঁ 4 মোল পার লিটার পার সেকেন্ড। এই যে স্টয়চিওমেট্রি গুলো আছে সেগুলো এফেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ তাহলে কত হলো 4 ইনটু 2 আছে, যে এর 2টা যে ছিল, আমি তো নাইট্রোজেন নিয়ে বার করলাম, ও অ্যামোনিয়া বলছো, হবে না
ইকুইলিব্রিয়াম আছে, তোমার তো প্রত্যেকের যেহেতু স্টয়চিওমেট্রি আলাদা, সুতরাং ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, কিন্তু একটার রেট জানলে তুমি অন্যগুলো বের করে নিতে পারবে। ডেটা তো এক হবে না, ডেটা এক হবে কি করে? প্রত্যেকের কনসেন্ট্রেশন আলাদা, স্টয়চিওমেট্রি ডেটা আলাদা, তাহলে এক হবে কি করে? বুঝতে পেরেছো? যদি শুধু এই রিঅ্যাকশনটা হতো, এই যে এ থেকে বি, তাহলে একটা জানলে তুমি আরেকটা বের করে নিতে পারবে। বুঝতে পেরেছো? বিকজ দেয়ার ইজ নো স্টয়চিওমেট্রিক টার্ম। তাহলে দেখো এটা আর করছি না, তোমরা পারবে আশা করি। যে মাইনাস দিয়ে তো কিছু হয় না, মাইনাসটা বোঝাচ্ছে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন, কিন্তু মাইনাসটা তুমি তো মড ভ্যালুটা নেবে। তার মানে তোমার কাছে হলো 1/3 dH2 dt that is equals to half dNH3 dt, তার মানে হলো 1/3 into 6 that is half dNH3 dt, তার মানে হলো dNH3 dt that is equals to 6 into 2 divided by 3, same 4। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার এই যে তোমরা রেটটা লিখলাম, রেট দু রকম ভাবে বের করতে পারা যায়, ভালো করে বোঝো। আমি দুটো কথা বলেছি, খানিকক্ষণ আগে বলেছিলাম রেট দু রকমের। একটা কি বলেছিলাম? একটা বলেছিলাম অ্যাভারেজ রেট, যেটা হলো ডেল সি ডেল টি, আর একটা বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস রেট, যেটা হলো ডিসি ডিটি। এটা হলো রেট কত রকমের। এবার বলছি রিঅ্যাকশন রেট কত রকম ভাবে ক্যালকুলেট করা যায়। দুভাবে ক্যালকুলেট করা যায়। কি হলো, তুমি এটা বুঝলে? ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্ট মানে কি? এক্ষুনি বার করছো, বুঝতে পেরেছো? এবার আমি বলতে চাইছি যে রেট কিরকম ভাবে বের করতে পারা যায়। একটা হলো ল অফ মাস অ্যাকশন, আর আরেকটা হলো রেট ল। রেট লটা তুমি এক্ষুনি শিখে গেছো। কি বলো, কি বলো, তোমার প্রশ্ন কি? ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কি ডিসিডিটি। আর এভারেজ রেট মানে কি? ডেল সি ডেল টি, একটা এভারেজ টাইম। এভারেজ কি করে বার করে? ডেল। বুঝতে পেরেছো? লিখে রাখো তাহলে। ওটা হলো ডিসিডিটি, ওটা হলো ডেল সি ডেল টি। মাথায় ঢুকছে তো? ওটা হলো কত টাইপের রেট, আর এটা বার করতে বলছে কি হাউ টু ক্যালকুলেট রেট, মানে হাউ টু ক্যালকুলেট রেট। এই জিনিসগুলো যেন ভুলো না, আমি কি বলছি বুঝতে পেরেছো? ওটা হলো হাউ মেনি টাইপস অফ রেট, এন্ড এটা হলো হাউ টু ক্যালকুলেট রেট। রেট দু রকম ভাবে বের করতে পারা যায়, একটা হলো ল অফ মাস অ্যাকশন, আর একটা হলো রেট ল। রেট লটা তুমি এক্ষুনি শিখলে, সেটা হলো এই যে ডিএডিটি, ডিবিডিটি, ডিসিডিটি, ডিডিডিটি এক্ষুনি করলে। তাহলে তোমার কাছে আর একটা জিনিস জানার বাকি আছে, সেটা হলো ল অফ মাস অ্যাকশন। মানে এক্ষুনি যেটা লিখলাম, এই যে এইখানে তুমি লিখে রেখে দাও রেট ল, তাহলে তুমি বুঝে যাচ্ছ ব্যাপারটা। বুঝতে পেরেছো? তাহলে তোমার কাছে একটা জিনিস আর জানার বাকি আছে, সেটা হলো ল অফ মাস অ্যাকশন। এবার ল অফ মাস অ্যাকশনটা কি বললো? ল অফ মাস অ্যাকশনটা বললো, লিখি আগে। এই যে এক্ষুনি লিখলাম এ এ প্লাস বি বি, দ্যাট ইজ একটাই রিঅ্যাকশন, তার থেকে দু রকম রেট আমরা বার করতে পারি। এক্ষুনি লিখেছি আমরা, আমি উপরে লিখে দিচ্ছি। এটা হলো রেট ল, সেটা হলো মাইনাস এ ডিএ ডিটি, that is equals to 1 by b db dt, that is equals to 1 by c dc dt, that is equals to 1 by d dd dt। আর ল অফ মাস অ্যাকশনটা কি? ল অফ মাস অ্যাকশনের আগে এটা শোনো ভালো করে, স্টেটমেন্টটা শোনো। বলা হলো রেট অফ এ রিঅ্যাকশন, রেট অফ আ রিঅ্যাকশন is directly proportional to the product, not products, product or multiplication of the active mass of the reactant and their stoichiometry increase to their power।
দেখো বুঝতে পারলে কিনা। আমি কি বললাম, রেট অফ আ রিয়াকশন, এই রিয়াকশনটা ল অফ মাস অ্যাকশন। এটা কি বলছি, ল অফ মাস অ্যাকশন। লাস্টে যদি রিপিট করবে বলবো, আবার বলবো 5বার বলবো। রেট অফ এ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট, মানে মাল্টিপ্লিকেশন অফ দা অ্যাক্টিভ মাস অফ দা রিয়াক্ট্যান্ট। এই যে এই স্মল এ দিয়ে বোঝায় অ্যাক্টিভ মাস। এটা এক্ষুনি রিপিট করছি, এটা জিনিসটা কি বোঝাচ্ছি, প্রোডাক্ট অফ দা অ্যাক্টিভ মাস অফ দা রিয়াক্ট্যান্ট and their stoichiometry, এখানে stoichiometry কি, স্মল এ স্মল বি ইনক্রিজ টু দেয়ার পাওয়ার, এই যে পাওয়ারে চলে যায়। আচ্ছা তোমাদের মনে হচ্ছে এই এ আর এই এর মধ্যে কি ডিফারেন্স, আমি তোমাদের সুবিধার জন্য এখানে করে দিচ্ছি পি আর কিউ, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। বোঝা গেল, মাথায় ঢুকলো? স্মল এ দিয়ে বোঝায় অ্যাক্টিভ মাস, কারণ আমি যদি এখানে এ করি আবার এখানে বি, তাহলে এখানেও এ পড়ে তোমাদের কনফিউশন তৈরি হবে। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তার মানে এটাই হলো ল অফ মাস অ্যাকশন। তাহলে ল অফ মাস অ্যাকশনকে কিন্তু অঙ্কের সুবিধার জন্য আমরা সবসময় স্মল এ করবো, তাহলে সুবিধা হবে। যে রেট অফ এ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এন্ড দ্য স্টয়চিওমেট্রি ইনক্রিজ টু দ্য পাওয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা আমরা কি করে কাজে লাগাতে পারি। এক্ষুনি দেখো লিখছি এ এ প্লাস বি বি, এবার হলো সি সি প্লাস ডি ডি। যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করেছে তাহলে ফ্রম ল অফ মাস অ্যাকশন ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটের ক্ষেত্রে কারা রিঅ্যাক্ট্যান্ট বাবু? গুড, তাহলে আমরা এর ক্ষেত্রে লিখতে পারি ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট অফ এ রিঅ্যাকশন is directly proportional to the active mass of A and B and their stoichiometry increased to their power. ক্লিয়ার হয়েছে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টকে স্মল এ মানে স্মল সি স্মল ডি, স্মল ডি কে করে তো স্টয়চিওমেট্রি। সিডি। ক্লিয়ার হচ্ছে সব? ক্লিয়ার হয়েছে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে এইটা হলো স্মল সি, এই আর এই যে এ ডি, এটা হলো সি, এটা হলো ডি। বল এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যালো স্যার। রাজবীর, অসম্ভব বললো রাজবীর। আচ্ছা দেবাং, আচ্ছা এ ওই মেয়েটার জন্য নাম কি, সমাদ্রিতা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ক্লিয়ার আছে? এবার দেখো এই সাইনটাকে তোলবার জন্য আমি একটা কি কনস্ট্যান্ট দিতে হবে, তাহলে আমি এইটাকে লিখবো কে এফ ফর ফরওয়ার্ড। এই সাইনটাকে তোলবার জন্য আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে, দ্যাট ইজ কে বি। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, আর এফ দ্যাট ইজ ইকুয়ালস টু আর বি, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন দ্যাট ইজ রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। কথায় ঢুকলো? তার মানে আমরা লিখতে পারি কে এফ লিখতে পারি। মাথায় ঢুকলো? স্যার কে মানে কে না মাইনাস করে দেবো। কোনটা বলো? ওই কে কে তারপর ডট ডট। তুমি তার মানে ল অফ মাস অ্যাকশনটা ভালো করে বুঝোনি। ল অফ মাস অ্যাকশন কি বলেছি বলো? কোন একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, বা যে কোনো রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়াম না হলেও চলবে, যে কোনো রিঅ্যাকশনের রেট কি, ল অফ মাস অ্যাকশন কিন্তু ইকুইলিব্রিয়ামের জন্য না, কোন একটা রিঅ্যাকশনের রেট বের করার জন্য। রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাসের প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট গুলো অ্যাক্টিভ মাসের প্রোডাক্ট, আর তাদের স্টয়চিওমেট্রি গুলো মাথার উপরে উঠে যাবে। ক্লিয়ার হয়েছে? স্যার ওই কে এফ আর কে বি মানে ওটা আচ্ছা এইটা কি ছিল বাবু বলো? ফর ল অফ মাস অ্যাকশন কি বলেছিল? রেট অফ রিঅ্যাকশন তোমার খাতায় লেখা আছে, তুমি পড়ো। রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটাকে তোলবার জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট দিতে হয় না?
এখানেও যদি কে লিখি এখানে যদি কে লিখি তো কনফিউশন তৈরি হবে। এফ ফর ফরওয়ার্ড, বি ফর ব্যাকওয়ার্ড। মাথা ঢুকেছে? তাহলে আমরা লিখতে পারি কে এফ বাই কে বি দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাক্টিভ মাস অফ সি, অ্যাক্টিভ মাস অফ ডি ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ এ এন্ড অ্যাক্টিভ মাস অফ বি। কিন্তু অ্যাকচুয়ালি হলো এটাই হলো তোমার ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করছে তার বেসিক প্রিন্সিপাল। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান। ক্লিয়ার হয়েছে? কখনোই সেম না। তার কারণ কখন সেম হবে? যদি রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট সেম হতো, কিন্তু রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট তো সেম হতে পারে না। এক ধরনের রিঅ্যাকট্যান্ট যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাদের যে কলিশন ওটা বুঝবেই কোথা থেকে কিটার অ্যাপিয়ারেন্সটা আসছে। ক্লাস 12 এর রেটে আছে কি অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে থাকে। একটা হলো কলিশন ফ্রিকোয়েন্সি, মানে পার ইউনিট সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকিউল রিঅ্যাক্ট করছে, এক নাম্বার। 2 নাম্বার কন্ডিশনে কে ডিপেন্ড করে থাকছে যে তার টেম্পারেচার কত আছে। 3 নাম্বার কন্ডিশন হলো তারা কি রকম ভাবে তাদের মধ্যে কোলাইড হচ্ছে, তারা মুখোমুখি কলিশন হচ্ছে নাকি ব্যাকওয়ার্ড কলিশন হচ্ছে। বুঝতে পেরেছো? এইগুলো ফ্যাক্টর, তিনটে ফ্যাক্টরের কম্বাইন্ড এফেক্ট হলো কে। তাহলে যেহেতু রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট ডিফারেন্ট, সুতরাং তাদের কে এফ আর কে বি ডিফারেন্ট হয়ে যাবে। কারণ এখানে রিঅ্যাকট্যান্ট হলো এ আর বি, এদের যত রকম ভাবে ওই টেম্পারেচার, কলিশন ফ্রিকোয়েন্সি, এটা সাইজ তো একটা ফ্যাক্টর। বুঝতে পেরেছো? তাদের মধ্যে কিভাবে ধাক্কাধাক্কি লাগছে, মুখোমুখি হেড অন লাগছে না ব্যাকওয়ার্ড থেকে লাগছে, সেটা যখন ভ্যারি করে যাবে, এর ক্ষেত্রেও যখন ভ্যারি করে যাবে, সুতরাং কে এফ আর কে বিও ভ্যারি করে যাবে। ক্লিয়ার হচ্ছে? এইবার সেটা নিয়ে বলুন। তাহলে এইটা হলো তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটা রেশিও, এটাকে আমরা বলবো কে ইকুইলিব্রিয়াম। তার মানে মুছে দিচ্ছি, তার মানে কে ইকুইলিব্রিয়াম যেটা হলো অ্যাকচুয়ালি কে এফ বাই কে বি, দুটো কনস্ট্যান্টের রেশিও, সেটা একটা কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাক্টিভ মাস অফ সি, অ্যাক্টিভ মাস অফ ডি, অ্যাক্টিভ মাস অফ এ এন্ড অ্যাক্টিভ মাস অফ বি। বুঝা গেছে? এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এরপরে আমাদের একটা এইটাকে আমরা কি বললাম, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবার আমাদের একটা প্রশ্ন আসলো, দুটো টার্ম আমি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি, অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস, এ ফর অ্যাক্টিভ মাস আর সি ফর কনসেন্ট্রেশন। আচ্ছা, কনসেন্ট্রেশনের ইউনিট কি বাবু? তোমার নাম কি? অয়ন। অয়ন বলো। বলো। আরে তোমার বুঝো হাঁ করে আছে। মূল পাঠ আমি কিছু বলিনি, তুমি ক্লাস 6 থেকে শিখে আসছো, কেমিস্ট্রি ক্লাস 7 থেকে পড়ছো। কনসেন্ট্রেশন ইউনিট কি বুঝো? ডেনসিটি হয়ে গেল, মোল পার লিটার একই, মোল পার লিটার, শুধু মাসের জায়গা হবে মোল, তাই তো? অসব্রত বা কনসেন্ট্রেশন ইউনিট কি? मोल पर लीटर पर सेकेंड। না, সেকেন্ড হলে তো রেট হয়ে গেল বাবু। তাহলে কনসেন্ট্রেশন মোল পার লিটার। না, এটা তোমরা জানো ভুল। এটা হলো অ্যাক্টিভ মাসের ইউনিট। ছোটবেলায় তোমাদের এটা শেখানো হয় না, তার কারণ তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে না। কনসেন্ট্রেশনের ইউনিট তাহলে কি তোমরা ভুল শিখেছো? না, এটারও ইউনিট মোল পার লিটার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স, অ্যাক্টিভ মাসের ইউনিট যদি মোল পার লিটার হয়, কনসেন্ট্রেশনের ইউনিট যদি মোল পার লিটার হয়, ডিফারেন্স কি? ডিফারেন্স একটা জিনিস, সেটা হলো অ্যাক্টিভ মাস ইনটু ফিউগাসিটি কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন। এটা জয়েন্টে লাগবে। এটাকে বলা হয় অ্যাক্টিভ মাস, তবু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে লাগে না। এটাকে বলে ফিউগাসিটি কনস্ট্যান্ট। আচ্ছা, কি পরীক্ষা নেবো বলেছিলাম অসব্রত এই পুজোর পরে?
স্যার খালি বলেছিলেন পরীক্ষা, টপিকস কিছু বলেননি। আচ্ছা, এই আজকে বলে দেব, আজকে গ্রুপে লিখে দেব। বলছি তো, তুমি সাধারণ অবস্থায় কি বলো? কনসেন্ট্রেশনই তো বলো, আমরা ভুল বলি। কনসেন্ট্রেশন কোথায় লাগছে মানে? তুমি বলো কি, তুমি কি বলো, কনসেন্ট্রেশন বলো না অ্যাক্টিভ মাস বলো? সাধারণ কথায় কনসেন্ট্রেশন, ওটা ভুল, বুঝতে পারলে? অ্যাকচুয়াল যে কোনো জিনিস আমরা প্রকৃতিতে পাই, নেচারে পাই, সেটা হলো অ্যাক্টিভ মাস, যার ইউনিট কি মোল পার লিটার। কিন্তু তাহলে আমরা কনসেন্ট্রেশন বলছি কেন? তাদেরকে এতদিন ভুল শেখানো হয়েছে, একটা ছোট জিনিসের ভুল শেখানো হয়েছে। অ্যাক্টিভ মাস আর কনসেন্ট্রেশন কখন ইকুয়াল হয়? যখন এফ এর ভ্যালু 1। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো আমি কি বলছি? when the fugacity constant value is 1, then active mass is equals to হলো concentration। বলছি, আমি চলে যাইনি। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ ধরে তাহলে কি বলে যাচ্ছি? যে আমরা কি তাহলে ঠিক বলছি? আমরা কি তাহলে যে ওই 5 মোলের একটা 5 মোল পার লিটার, এই কনসেন্ট্রেশন 5 মোল পার লিটার না, ওটা হলো অ্যাক্টিভ মাস হলো 5 মোল পার লিটার। তাহলে কখন আমরা তাহলে ওকে কনসেন্ট্রেশন বলছি কেন? তার কারণ আমরা ধরে নিচ্ছি ফিউগাসিটি কনস্ট্যান্ট 1। ফিউগাসিটি কনস্ট্যান্টটা কি? ফিউগাসিটি কনস্ট্যান্টটা হলো তোমাদের কেমিক্যাল বন্ডিং এ একটা জিনিস পড়াইনি, আজকে এতখানি পড়ে শেষ করব। 3 ধরনের ইন্টারঅ্যাকশন আছে, মুছে দিচ্ছি, এই এতখানি থাক। এবার কেমিক্যাল বন্ডিং এর একটা জিনিস বাকি আছে, সেটা পড়িয়ে দিই। 3 ধরনের ইন্টারঅ্যাকশন আছে। একটা হলো ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ও কি বলছে? 2 নাম্বার হলো ডাইপোল ইনডিউসড ইন্টারঅ্যাকশন। আর 3 নাম্বার হলো নন ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল, হ্যাঁ ডাইপোল ইনডিউসড ইন্টারঅ্যাকশন, ঠিকই তো কাটলাম, লিখলাম নন ডাইপোল ইন্টারঅ্যাকশন। এটা হলো কুলম্বিক অ্যাট্রাকশন প্রথমটা, এটাকে বলে লন্ডন ডিসপারসিভ ফোর্স। আর একে বলে কিজাম ফোর্স, KESSEM, কিজাম ফোর্স। কিজাম, KESSEM, কিজাম ফোর্স, লন্ডন ডিসপারসিভ ফোর্স। এবার এগুলো কি, ঘোড়ার মাথা কি, এগুলো কি হাজিবাজি জিনিসগুলো কি? দেখো দেখো দেখো, ডাইপোল ইনডিউসড আর একটা নন ডাইপোল। প্রথমটা হলো লন্ডন ডিসপারসিভ, পরেরটা হলো কিজাম, কতটা কুলম্বিক। দেখো এই জিনিসগুলো কি, তবে তুমি এফ এর ভ্যালুটা বুঝতে পারবে। ধরো আমি জল নিয়েছি আর তার মধ্যে NaCl নিয়েছি, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে কি কি ফোর্স কাজ করছে বা কি কি ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন কথাটার মানে আছে একটা ইন্টারঅ্যাকশন, তার মধ্যে অ্যাট্রাকশনও আছে, রিপালশনও আছে, আর অ্যাট্রাকশন রিপালশন বোথ আছে। ইন্টারঅ্যাকশন মানে সব রকম বোঝায়, অ্যাট্রাকশন রিপালশন বোথ। ব্যাপারটা দেখো, যখন জলের মধ্যে NaCl দিচ্ছি কি হচ্ছে, Na+, তার চারদিকে ওয়াটার মলিকিউল গুলো এরকম করে ঘিরে ধরছে। কেমিক্যাল বন্ডিং এ কতগুলো কোশ্চেন দিয়েছিলাম, আজকাল কেউ সবকটা ফাঁকিবাজ হয়ে গেছে। দেবাংটা ফাঁকিবাজ হয়ে গেছে, অশ্বব্রত আমাকে বলে না স্যার এই কোশ্চেন গুলোর অ্যান্সার কি হবে, রাজবীর আমাকে বলছে না, সমাদৃতা আমাকে প্রশ্নগুলো একটাও জিজ্ঞেস করেনি, ময়ূক আমার পাশে বসে বসে আমার সঙ্গে করছে, খেলা করছে,
এর কথা ছেড়েই দাও, অনেকের কথা ছেড়েই দাও, অনেক ঠাকুর দেখে বেরিয়েছে, সোহম চুপ করে মাথা ঘুরে বসে আছে, অয়ন ছেড়েই দেওয়ার কথা বলছে। আর সর্বজিৎ তো আস্তে করে একটা মুচকি এসে দিচ্ছে। কেউ প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে জিজ্ঞেস করেনি কি হবে। আমার কিন্তু মনে আছে 4-5টা কোশ্চেন দিয়েছিলাম, মনে পড়ে? কি সোহম না কি জানো, ময়ূক, হ্যাঁ কোথায় ফেলে দাও দিয়েছিলাম, KHCl2 নট পসিবল, KHF2 পসিবল, মনে আছে? আচ্ছা দেখো, NaCl যখন দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে দেখো এই রকম করে অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে, দেখো অপোজিট চার্জের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। আবার তার মানে এইটা হলো কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। এই যে পজিটিভ নেগেটিভের মধ্যে যে অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে বা যে টাইপের ইন্টারাকশন হচ্ছে সেগুলোকে আমরা বলবো কুলম্বিক ইন্টারাক্ট বা কুলম্বিক অ্যাট্রাকশন। এখানে একটা Na+ আর একটা Na+ এর মধ্যে রিপালশন হচ্ছে, এজন্য Na+ থেকে দূরে সরে যাচ্ছে, সরে গিয়ে আরেকটা জলের দিকে চলে যাচ্ছে, মানে জলের অক্সিজেনের দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো তিনটে ইন্টারাকশন হচ্ছে, এটা হলো অ্যাট্রাকশন, এটা রিপালশন, এটা অ্যাট্রাকশন রিপালশন বোথ। এই যে এখানে দুটো অপোজিট চার্জের মধ্যে এই ফোর্স গুলো কাজ করছে, মানে অ্যাট্রাকশন রিপালশন কাজ করছে, সুতরাং সেই জন্য আমরা একে বলবো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আর একটা এক্সাম্পল দিই, ধরো ধরো HCl, কোটি কোটি HCl মলিকিউল কি করে আছে, তোমার কাছে কোটি কোটি HCl মলিকিউল কি করে আছে, দেখো খুব সহজ। এই যে H আর এই যে Cl, এর মধ্যে ডেল্টা প্লাস, এর মধ্যে ডেল্টা মাইনাস। আর একটা HCl মলিকিউল যখন আছে তার মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে এই যে অপোজিট চার্জ, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে। আর একটা H আর একটা Cl, তার মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এই যে তাহলে এই যে অ্যাট্রাকশনটা, এটা কি দুটো ডাইপোল। ডাইপোল কথাটার মানে কি সর্বজিৎ? দুটো পোল, এখানে দুটো পোল কি কি, ব্যাস তাহলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা জল কি ডাইপোলার না নন ডাইপোলার? ডাইপোলার। কেন, কি কি পোল রয়েছে, কোনটা কোনটা, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এসো না, বি সিরিয়াস বাবু। নেগেটিভ, ক্লিয়ার হয়েছে। দেখো জলকে, আচ্ছা জলের শেপ কেমন, এখানে চলে এসো, চলে এসো, 1 মিনিট তোমরা ওয়েট করো। দেখো এটা হলো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কুলম্বিক ফোর্স অফ ইন্টারাকশন। নেক্সট হলো ডাইপোল ইনডিউসড, মানে একটা ডাইপোল ওটা পরে যাওয়া, এই একটা চার্জের পরে খুব মজা আছে, তুমি বসবি যখন এর ছটফট ছটফট করতে হবে, আর দুটো করে ইকুইলিব্রিয়াম হয়ে গেল। ইকুইলিব্রিয়াম আমি অ্যাটেন্ড করতে দেবো না তো, আর ক্যামেরায় বসে পড়বে, বড়টা মনে থাকবে না। দেখো তোমাকে বলে দুটো দিয়েছি, একটা পেরেছিলে বলে। নন মানে ডাইপোল ইনডিউসড নন ডাইপোল ইন্টারাকশন, সেকেন্ডটা যেটা লন্ডন ডিসপারসিভ ফোর্স। একটু নামটা দেখো, আমার অনেক সময় হয়তো ভুল হয়ে যায় নামটা, কমন নেমটা। দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এটা ডাইপোল মলিকিউল, এটা নন ডাইপোল মলিকিউল, তাহলে এরা কি করে একসঙ্গে থাকবে? ব্যাপারটা হলো এইটা দেখো ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে এটা ডাইপোল। এটা তো নন পোলার, এটা নন পোলার, বুঝতে পারছো নন পোলার কেন? কেন, দুটোই তো সেম, প্লাস মাইনাস তার সেপারেশন হবে না। তখন কি করবে, এই নেগেটিভ চার্জটা বাই পজিটিভ চার্জটা এর উপরে পোলারিটি ইনডিউসড করবে। তার মানে এর যে চারদিকে লোন পেয়ার গুলো রয়েছে, এই যে 6টা লোন পেয়ার রয়েছে, একে সরিয়ে দেবে। তার মানে এর মধ্যে ইনডিউসড করে এর মধ্যে পার্শিয়ালি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি করলো। তুমি যেমন একটা ম্যাগনেটের কাছে একটা বা আসলে আয়রন রাখলে ওই ম্যাগনেটটা ওর উপরে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করে, পুরো ম্যাগনেট তো ইনডিউস করে ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক তেমনই এটা একটা ডাইপোল মলিকিউল যখন একটা নন পোলার মলিকিউলের কাছে আসছে তখন কি হচ্ছে, নেগেটিভ চার্জ তো, আর এখানে কি ছিল 6টা ইলেকট্রন ছিল, তাহলে সেম চার্জ দে উইল রিপেল, ওকে রিপেল করছে, রিপেল করে কি করবে, ইলেকট্রন গুলোকে ওদিকে সরিয়ে দেবে।
যেই সরিয়ে দিল তার মানে এর মাথায় প্লাস চার্জ মাইনাস চার্জ তৈরি হয়ে গেল। তার মানে এটা ছিল নন পোলার, কিন্তু এই পোলার মলিকিউলটা ওর উপরে ডাইপোল ইনডিউসড করলো। দেখো সেই ওয়ার্ডটাই লেখা আছে, লেখা আছে। সুতরাং এরপরে যে অ্যাট্রাকশনটা হলো সেটা হলো ডাইপোল ইনডিউসড ইন্টারঅ্যাকশন। এবার এর মধ্যে ব্যাপারটা ডিসকাস করি। হ্যাঁ, লন্ডনের নাম তা আমি জানতে পারি না, নামগুলো জয়েন্টে লাগে, টুক করে জয়েন্টে লাগে, সেই জন্য পরীক্ষা ইচ্ছে করে ওগুলো নামগুলো দেয়। তবে এবার দেখে নিও, আমার নামগুলো একটু কনফিউশন হয়, মানে একটু বই থেকে দেখে নিও। মাথায় ঢুকলো? এবার দেখো লাস্ট যেটা, সেটা হলো নন ডাইপোল। নন ডাইপোল এই কোটি কোটি ক্লোরিন মলিকিউল একসঙ্গে আছে কি করে? বলছে যে একটা বন্ড মানে তার মধ্যে ইলেকট্রন দুটো তিন রকম ফোর্স তার মধ্যে রয়েছে, মানে যে একটা বন্ডে দুটো ইলেকট্রন, এর মধ্যে তিন রকম মোশন হচ্ছে ইলেকট্রন গুলো। কি কি মোশন? প্রথমত দুটো এনার্জি রয়েছে। কি কি এনার্জি রয়েছে? একটা বন্ড মানে দুটো এনার্জি। কি কি এনার্জি বাবু? ফিজিক্সেও আছে, আর কাইনেটিক এনার্জি। তার মানে টোটাল এনার্জি হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হলো হাফ mv স্কয়ার, তোমরা জানো। আর যেটা আসে হলো এইটা আসে ট্রান্সলেশনাল মোশন থেকে আসে, হলো ট্রান্সলেশন করছে। পোটেনশিয়াল এনার্জি আসে দুটো থেকে, এইটা হলো তোমার ভাইব্রেশনাল এনার্জি আর রোটেশনাল, মানে টোটাল এই পোটেনশিয়াল এনার্জি হলো দুটো তিনটে থেকে আসে। ট্রান্সলেশনাল, পোটেনশিয়াল বলছি, ভাইব্রেশনাল, আর একটা হলো রোটেশনাল। বুঝতে পারলে? ট্রান্সলেশন মানে কেমন? ট্রান্সলেশনাল মোশনটা কেমন? ট্রান্সলেশনাল মোশনটা হলো ইলেকট্রনটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। ভাইব্রেশনাল মানে কি? ইলেকট্রনটা একবার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, মানে এই রকম করছে। ট্রান্সলেশন মানে এই রকম করছে, মানে এই রকম লেফট রাইট যাচ্ছে। ভাইব্রেশন মানে উপরে উপরে যাচ্ছে। আর রোটেশনাল মানে একটা ইলেকট্রন যদি এদিকে ঘুরে আর একটা ইলেকট্রন এদিকে ঘুরছে, অপোজিটে ঘুরছে, এই রকম করে। মাথায় বুঝতে পারছো? এই মোশন গুলোর জন্য ওর মধ্যে ওই এনার্জি গুলো জেনারেট করছে। মাথায় ঢুকলো? এবার দেখো এই যে ইলেকট্রনটা তুমি দেখতে পাচ্ছ এইখানটা রয়েছে একটা বন্ড, মানে তার মাঝখানে নন পোলার মানে মাঝখানটা ইলেকট্রনটা রয়েছে। HCl যদি হতো তাহলে ইলেকট্রনটা কোথায় থাকতো? এই ইলেকট্রন গুলো এদিকে লেগে থাকতো। সেই জন্য তো কারণ এটা ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস হতো, তাই তো? তুমি তো এক্ষুনি বললে ডাইপোল। ডাইপোল মানে কি? দুটো প্লাস মাইনাস। মাইনাসটা আসছে কেন? ইলেকট্রনটা বন্ডেড, এটা HCl মানে কেমন দেখতে? H আর Cl তো। এই একটা বন্ড মানে কি? দুটো ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রন কোন দিকে থাকছে? থাকা উচিত এখানে, কিন্তু সে তো থাকবে না। তার কারণে এই ইলেকট্রোনেগেটিভ মানে বন্ডটা কোন দিকে শিফট করবে? ইলেকট্রন গুলো এদিকে। সুতরাং এদিকে শিফট করছে মানে এর মধ্যে নেগেটিভ চার্জ। মাথায় ঢুকেছে? এই ক্লিয়ার হচ্ছে তো অয়ন? এবার দেখো এই যে যে নন পোলার মলিকিউল গুলো, এখানে কি হয়? এই ইলেকট্রনটা এক্ষুনি দেখছো এখানে, এক্ষুনি কি হচ্ছে? ট্রান্সলেশনাল মোশনের জন্য একবার এইটার কাছে চলে আসছে। তাহলে এইটা হতে সময় লাগে 10⁻⁻13 থেকে 10⁻⁻16 সেকেন্ড। যখন এখানে আসছে তখন এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস। আবার এই টাইমের মধ্যে এই দুটো ইলেকট্রন এইখানে চলে আসছে, সেই টাইমের মধ্যে এখানে এটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো? ইলেকট্রনটা কেমন করে ঘুরছে বলো? এইখানে তো দুটো ইলেকট্রন আছে, তো এই দুটো ইলেকট্রন ট্রান্সলেশনাল মোশন কি এরকম করছে। তাহলে একবার এই টাইমের মধ্যে একবার ইলেকট্রনটা এই দুটো ইলেকট্রনের কাছে, ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে চলে আসছে, তাহলে এই ক্লোরিনটার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে আর এর থেকে দূরে সরে যাচ্ছে। আবার এই টাইমের মধ্যে যখন এখানে এসেছিল তখন এর মাথায় মাইনাস হয়েছিল, যখন এইখানে চলে গেল তখন চার্জ চেঞ্জ হয়ে গেল। তাহলে একটা নন পোলার মলিকিউল তুমি দেখছো, অ্যাকচুয়ালি কিন্তু তারা নন পোলার না, তাদের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তাদের মধ্যে পোলারিটি জেনারেট করছে। এত ফাস্ট সেজন্য কনসিডার করা হয় না। কিন্তু এই টাইমের মধ্যে পাশের যে ক্লোরিনটা, সেখানে কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস, সুতরাং এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। মাথায় ঢুকলো? এইটা এটা হলো, এই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যালো,
হ্যাঁ, সেটা হলো এই যে ইন্টারাকশন গুলো তুমি দেখলে, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের জন্য ইন্টারাকশন। সেকেন্ডটা যে তুমি দেখলে যে একজন একজনের মধ্যে ইনডিউস করছে, তাহলে এর তো একটা ইন্টারাকশনের তো একটা এনার্জি, তাই না? এই এনার্জি গুলোর যে ভ্যালু, সেটাকে আমরা বলবো ফিউগাসিটি কনস্ট্যান্ট। এই যে বললাম, তুমি যখন ডাইপোল ইন্টারাকশন মানে HCl এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ওই যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে কি, তার নিশ্চয়ই এনার্জি আছে তো, তাই তো? অপোজিট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনটা কিসের থেকে আছে? এনার্জির জন্য আসছে। একজন আরেকজনের উপরে একটা এনার্জি ইনডিউস করছে, তার জন্য একটা এনার্জি আসছে, তাই তো? আবার দুজনের মধ্যে ট্রান্সলেশনাল মোশনের জন্য একটা এনার্জি হচ্ছে। এই যে এনার্জির যে ভ্যালু, এই তিনটে পেয়েছে, এই তিনটে এনার্জির যে ভ্যালু, যার জন্য মানে ধরো ডাইপোলারের জন্য একরকম হবে, নন ইনডিউসড এর জন্য একরকম হবে, ইনডিউস বা নন ইনডিউসড এর জন্য এই তিন রকমের যে ভ্যালু, এই সবগুলোকে অ্যাকিউমুলেট করে যে টার্মটা পাওয়া যায়, এনার্জি ভ্যালুটা, সেটাকে বলবো ফিউগাসিটি। মানে ফোর্স অফ অ্যাট্রাকশন, রিপালশন, ইন্ডাকশন, ট্রান্সলেশন মোশন, এই সবগুলো মিলিয়ে যে এনার্জিটা, সেটাকে বলবো ফিউগাসিটি কনস্ট্যান্ট। এর ভ্যালুটা ফর কনসেন্ট্রেটেড সলিউশন, দিস ভ্যালু ফিউগাসিটি কনস্ট্যান্টের ভ্যালু হলো লেস দ্যান 0.1। ফর ডাইলিউট সলিউশন ফিউগাসিটি কনস্ট্যান্টের ভ্যালু হলো 1। তার মানে দেখো, আমি বলেছিলাম when F is equals to 1 then active mass is equals to concentration, বলেছিলাম না? তার মানে আমরা পৃথিবীতে যত বলি এই ওটার কনসেন্ট্রেশন কত রে, তুমি বললে মোল পার লিটার, 5 মোল পার লিটার, তার মানে অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে। কেননা এই যে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে F এর ভ্যালু 1, বুঝতে পারলে? এই ফিউগাসিটি কনস্ট্যান্টের ভ্যালুটা কোথা থেকে ক্যালকুলেট করে, আমি তো বলে দিলাম তোমাকে 0.1। একটু ডিটেলসে গিয়ে জানো জয়েন্টের জন্য, এইটা ভ্যালুটা ক্যালকুলেট করে ফ্রম ডিবাই-হুকেল থিওরি। ডি ওয়াই ডি সরি ভুল লিখছি, ডি ই বি ওয়াই এইচ ইউ সি কে এল, হুকেল থিওরি। এই ডিবাই-হুকেল থিওরি থেকে এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করে। জয়েন্টে আসছে এসেছিল একবার, সেই জন্য নামটা বলে দিলাম। না, এখানে ঠিক ওই রকম না, এটা গ্রাফ আছে, সেই গ্রাফটার থেকে করতে হয়। গ্রাফের নেচারটা হলো এই রকম দিকে যায়, বুঝতে পেরেছো? এই আবার একটুখানি অনার্সে আছে, এর আবার অনেকগুলো ফ্যাক্ট আছে। এবারে তোমাকে জাস্ট আমি ইনফরমেশনটা বলে দিলাম যে শীতকালে ঠান্ডা লাগে, তখন বাড়িতে মাটি ইয়ারে এটা কমে যায়, ময়েশ্চারটা কমে যায়। এর পিছনে তো অনেক কেমিস্ট্রি বা ফিজিক্স রয়েছে, আমি অতটা বললে তোমার দরকার, এটা অনার্সে আছে। আমি জাস্ট বলে দিলাম তোমাকে ইনফরমেশন রাখবার জন্য যে কনসেন্ট্রেশনের জন্য, ডাইলিউট সলিউশনের জন্য এটা ভ্যালুটা 1, কনসেন্ট্রেশনের ভ্যালুটা 0. এটা পুরো একদম ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ডেরিভেশন করে অনার্সে পড়ানো না, চলবে তুমি তো ইনফরমেশন টুকু বলবে। হ্যাঁ 0.1, লেস দ্যান 0.1। সেই জন্য দেখো ফর কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য তুমি দেখো A into F that is equals to C, এই ভ্যালুটা যখন 0.1 হয়ে যাচ্ছে, তখন তো তুমি বা 0.001 তুমি নেগলেক্ট করতে পারছো না মাল্টিপ্লিকেশন। ডি বাই হাকেল থিওরি, DEBY-HUCKEL, হাকেল থিওরি। যখন এই ভ্যালুটা 0.1 বা 0.001, তখন তুমি নেগলেক্ট করতে পারছো না, কারণ মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস হলে নেগলেক্ট করা যায়। আর যখন 1, তার মানে ডাইলিউট সলিউশন, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন এটা। জাস্ট লাস্ট একটা জিনিস বলে দিই, আমরা কনসিডার করব সমস্ত কিছু কনসেন্ট্রেশনের রেসপেক্টে। তার মানে আমি যে লিখেছিলাম এই যে KF/KB দ্যাট ইজ অ্যাক্টিভ মাস অফ C, আচ্ছা অ্যাক্টিভ মাস অফ D ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ A, অ্যাক্টিভ মাস অফ B, এই E না লিখে আমরা এটাকে ধরে নেব থার্ড ব্র্যাকেটের মধ্যে বা C। থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট দিয়ে বা সি দিয়ে আমরা কনসেন্ট্রেশনকে ইন্ডিকেট করি, বুঝতে পারলে? তার মানে এই KF/KB দ্যাট ইজ ইকুয়ালস টু K, দ্যাট ইজ আমরা তুমি এরকম করে লিখতে পারো C টু দি পাওয়ার C, D টু দি পাওয়ার D বাই A টু দি পাওয়ার A and B টু দি পাওয়ার B।
তোমরা বলছিলে না থার্ড ব্র্যাকেটটা কি দেওয়ার দরকার, ওই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কনসেন্ট্রেশনটাকে দিলাম, বুঝতে পারলো? ওই জন্য তখন বললাম হ্যাঁ তুমি দাও তোমার, এখন এক্সপ্লেন করবো বলে। বা তুমি এরকম করেও লিখতে পারো সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, সি এ টু দি পাওয়ার এ, সি বি টু দি পাওয়ার বি, যেমন খুশি করে লিখতে পারো। দুটো ক্ষেত্রেই তোমার বোঝায় কনসেন্ট্রেশন, নট অ্যাক্টিভ মান। কেন আমরা নেচারে যত কিছু করি সব ডাইলিউট সলিউশন নিয়ে ইকুইলিব্রিয়াম, মাথা ঢুকেছে? আচ্ছা এখানেও একটুখানি বলে শেষ করি, এই যে জিনিসটা পেলে এটাকে বলা হয় রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট, QUETIENT। পরের দিন এখান থেকে শুরু করবো, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, হলো? পরের দিন হুহু করে নামবে। এটা মানে ভীষণ সোজা। এই প্রথম দিনটার স্টার্টিংটা বড্ড স্লো, বোঝাতে বুঝিয়ে হাজিবাজি করে, পরের দিন শুধু ম্যাথামেটিক্স।